আসসালামু আলাইকুম। আজকে আমি হেল ইউনিভার্সিটির ১৭ নম্বর এপিসোডটা এক্সপ্লেন করব। সত্যি বলতে এই ড্রামাটা দেখার পর আমি ফিলিপিনো ড্রামার একদম ফ্যান হয়ে গেছি। বিশ্বাস করো এই ড্রামাটা দেখার পর ফিলিপিনো ড্রামার প্রতি আমার আগ্রহ কয়েক গুণ বেড়ে গেছে। আর আজকের এপিসোডের শেষে এমন একটা টুইস্ট আছে যেটা তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না। যেখানে আগের পর্বের শেষে আমরা দেখেছিলাম জেনকে সিক্রেট ল্যাবে নিয়ে আসা হয়, যেখানে নার্স আর সেই পাগল ডাক্তারটা ছিল। একটু পরেই সেখানে ম্যাডাম ভায়োলেট এসে উপস্থিত হয়। সেই ল্যাবের ভেতরে আরও অনেক স্টুডেন্টের বডি দেখা যাচ্ছিল, যাদের উপরে সেখানে এক্সপেরিমেন্ট করা হয়েছে। সেসব বডি দেখে জেন আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে। তখন সেখানে ম্যাডাম ভায়োলেট এসে উপস্থিত হয়। তার সাথে ছিল তার ছেলে লিয়াম। এই সময় লিয়ামের চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছিল সে কতটা গিল্টি ফিল করছে। সে তো ভালোভাবে জেনের চোখের সাথে চোখ মেলাতে পারছিল না। এরপর ম্যাডাম ভায়োলেট যখন একপাশে গিয়ে এক্সপেরিমেন্ট স্টার্ট করার ব্যাপারে কথা বলতে যায়, লিয়াম তখন জেনের সামনেই দাঁড়িয়েছিল। সে জেনের কাছে এসে তার এই করুণ অবস্থা দেখে তার কাছে মাফ চায়। জেন বলে, তুমি আসলে কিসের জন্য মাফ চাইছো? লিয়াম তখন বলে, প্লিজ আমার মাকে মাফ করে দিও। তখন জেইন বলে, তোমার কি মনে হয় এত কিছুর বদলে শুধু সরি বললে সবটা কভার হয়ে যাবে? তোমার মা এতগুলো মানুষের জীবন নষ্ট করেছে, কতগুলো স্টুডেন্টকে জানে মেরে ফেলেছে। এখন তো অ্যাটলিস্ট তোমার চোখ খোলা উচিত। জেনের কাছ থেকে এসব শুনে লিয়াম বলে, সত্যি বলতে আমার সবসময় তোমাকে দেখে অনেক বেশি হিংসে হয়। যেই সম্পর্কটা আমি তোমার আর তোমার বন্ধুদের মধ্যে দেখতে পাই, তোমরা যেভাবে সবাই একসাথে অনেকটা খুশি থাকো, এসব দেখে আমারও সত্যি খুব ইচ্ছে হয় আমারও যদি তোমাদের মতো এমন ফ্রেন্ডশিপ থাকতো। জেইন বলে, এখনও তো অনেক দেরি হয়ে যায়নি, তুমি এখনও সবার সাথে বন্ধুত্ব করতে পারো। এসবের জন্য তোমাকে শুধু তোমার মায়ের ছায়াতল থেকে বের হতে হবে। লিয়াম বলে, না আমি এটা পারবো না, কারণ আমার জীবনে এখন মা ছাড়া আর কেউ নেই। জেইন তখন লিয়ামের কাছে অনেক রিকোয়েস্ট করতে থাকে, এখনও একদমই দেরি হয়নি, প্লিজ আমাদেরকে সাহায্য করো। লিয়াম বারবার বলতে থাকে, সরি জেইন, আমি একদমই পারবো না। জেন এই কথা শুনে তাকে রেগে গিয়ে বলে, কেন কেন পারবে না তুমি? তুমি কি ভয় পাচ্ছ তোমার মাস্টারের অর্ডার ভঙ্গ করতে? জেইন তাকে এভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল। এরই মধ্যে ম্যাডাম ভায়োলেট আবারও জেনের কাছে চলে আসে, আর সেই ডাক্তারকে বলে তখনই ফর্মুলাটা তৈরি করার প্রসেস শুরু করে দিতে। সেই সময় পর্যন্ত জেন তো জানতো না ফর্মুলাটা আসলে তার রক্ত দিয়ে তৈরি করা হবে। তাই সে ম্যাডাম ভায়োলেটকে বলে, ও আচ্ছা, অবশেষে আপনারা তাহলে সেই লাস্ট উপাদানটা পেয়ে গেছেন, যেটা দিয়ে এই ফর্মুলাটা কমপ্লিট হবে। যেহেতু সেই উপাদানটা পেয়ে গেছেন, তাহলে আমাদেরকে এখানে বেঁধে রেখেছেন কেন? এইসব টর্চার বন্ধ করে আমাদেরকে দয়া করে যেতে দিন। তখন ম্যাডাম ভায়োলেট বলে, কি বললে? তোমাদেরকে যেতে দিব? তুমি আমাকে কি মনে করো, পাগল নাকি? আমি এত বছর যাবৎ ওই ফর্মুলাটা তৈরি করার চেষ্টা করে যাচ্ছি, আর তুমি এখন বলছো তোমাদেরকে এখান থেকে যেতে দিয়ে আমি নিজে জেল খাটি। আমি এখন আমার সফলতার দ্বারপ্রান্তে। এই মুহূর্তে আমি কোনো ভুল করতে পারি না, আর এর জন্য এই কাজের কোনো সাক্ষীও বেঁচে থাকবে না। তখন জেইন ম্যাডাম ভায়োলেটকে জিজ্ঞাসা করে, আপনার প্ল্যানটা আসলে কি? আপনি কি আমাদের সবাইকে মারতে চাইছেন? তখন ম্যাডাম ভায়োলেট খুবই কড়া গলায় বলে, আমার পরিকল্পনাকে আন্ডার এস্টিমেট করার চিন্তাও করো না। তখন জেইন বলে, আপনি কি মনে করেন আপনি এত সহজে পার পেয়ে যাবেন? ম্যাডাম ভায়োলেট বলে, তাই নাকি? তোমার আসলে আমার সম্পর্কে কোনো ধারণাই নেই জেইন। আমি বরাবরই অনেক বেশি লাকি, যার জন্য দাদার শেষ দুই টুকরো নিজে থেকে আমার কাছে ধরা দিয়েছে, যার প্রথমটা ছিলে তুমি। এটা শুনে জেইন একদম কনফিউজড হয়ে যায় আর জিজ্ঞাসা করে, আমি কিভাবে? ভায়োলেট বলে, তোমাকে সুপ্রিমো যে বিশেষ ট্রিটমেন্ট করে আসছিল কেমন হবে যদি জানো সেটা আসলে তোমার ভেতরে থাকা অন্য কোনো বিশেষ কিছুর জন্য হতে পারে। তোমার রয়েছে পৃথিবীর সবচেয়ে রেয়ার ব্লাড টাইপ, আর তার মধ্যে রয়েছে একটা খুবই বিরল উপাদান, যে উপাদানটার ব্যাপারে ডক্টর রাজন জানতে পেরেছিল যখন সে জেনের রক্ত নিয়ে ল্যাবে র্যান্ডমলি টেস্ট করছিল। তখন থেকেই তারা জানতে পারে জেনের রক্ত দিয়ে আসলে সেই ফর্মুলাটা কমপ্লিট করা সম্ভব। এসব কিছুর ব্যাপারে জানার পর জেইন বলে, তাহলে আপনাদের আসলে আমার ব্লাড দরকার সেই সিরামটা প্রস্তুত করার জন্য, যেটা দিয়ে আপনারা সেই ফর্মুলাটা কমপ্লিট করবেন। এরপর ম্যাডাম ভায়োলেট বলে, বিশ্বাস করো, তোমার হোঁচট খেয়ে এখানে এসে পড়া আর শেষমেশ এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়াটা আমার কপালে ঘটে যাওয়া এ যাবৎকালের সবচেয়ে চমৎকার ঘটনা ছিল। আমরা যতবার ওই ফর্মুলাটা ছাড়া সেই প্রক্রিয়াটি নকল করার চেষ্টা করেছি, আর ঠিক ততবারই আমরা ব্যর্থ হয়েছি। আর এর কারণ হলো ডক্টর রাজন, যে কিনা দুর্ভাগ্যবশত ডক্টর কুইজনের মতো অতটা স্মার্ট নয়। এখানে সবার সুবিধার জন্য আবার একবার মনে করিয়ে দিচ্ছি,
ডক্টর কুইজেন হলো আগের প্রিন্সিপাল, যাকে ম্যাডাম ভায়োলেট মেরে ফেলেছিল। শুধু তাকে না, তার ছেলে লাক্সকেও মেরে ফেলেছিল। ডক্টর কুইজেন আসলে তার মৃত স্ত্রীকে আবার জীবিত করতে এই ফর্মুলাটা নিয়ে কাজ করছিল। তো আবার গল্পে ফিরে আসা যাক। ম্যাডাম ভায়োলেট আরও বলতে থাকে, এই ব্যর্থতা আমাদের জন্য খুবই লজ্জার বিষয় ছিল। আমরা সেই ফর্মুলাটা বানাতে চেয়েছিলাম, কিন্তু এতবার চেষ্টা করার পরও যখন কিছুই হচ্ছিল না, তখন আমরা প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। তখন আমরা ভেবেছিলাম এই ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীর কাছে এই ফর্মুলাটা সুরক্ষিত থাকবে, আর ভেবেছিলাম সেটা হয়তো কোনো ম্যাথমেটিশিয়ান বা সায়েন্টিস্ট হবে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সে একজন আর্টিস্ট, যে কিনা এসব কিছু সুন্দরভাবে নিজের কাছে গুছিয়ে রেখেছিল। তাই আমরা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে বুঝতে পারি ম্যাডাম ভায়োলেট আসলে কার কথা বলছে। সে আর্টিস্ট মেয়েটি ছিল সেলিন, যে কিনা এসব ফর্মুলা নিজের কাছে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল, যেটার কারো দ্বারা সম্ভব হয়নি। জেন তখন বুঝতে পারে সেলিনকে আসলে কে মেরেছে। সে ম্যাডাম ভায়োলেটকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি কি সেলিনকে মেরেছিলেন? ম্যাডাম ভায়োলেট তখন তাচ্ছিল্য করে বলে, ও আচ্ছা, সেই মেয়েটার নাম তাহলে সেলিন ছিল। সরি জেন, আমার এসব নাম মনে রাখার একদমই সময় নেই। এই কথাটা শুনে জেন অনেক কষ্ট পায়। আমি এমন ব্যবস্থা করব যাতে আপনি এতদিন যাবৎ যাদেরকে মেরেছেন ওই সব স্টুডেন্টদের নাম মনে রাখতে বাধ্য হন। ম্যাডাম ভায়োলেট জেনকে জিজ্ঞাসা করে, তুমি আমার কি করতে পারবে? তোমার অবস্থা দেখেছো? তখন জেন বলে, সুপ্রিমো অবশ্যই আমার জন্য আসবে। আপনি তাকে চেনেন না যতটা আমি তাকে চিনি। সে আমাকে বাঁচাতে আসবে। ম্যাডাম ভায়োলেট তখন বলে, আমার তো এমনটা একদমই মনে হয় না। এটা বলেই সে ডক্টর রাজনকে ইশারার মাধ্যমে প্রসেসটা শুরু করার আদেশ দেয়। এরপর ডক্টর রাজন জেইনের শরীর থেকে ব্লাড বের করার প্রসেস শুরু করে দেয়, যার জন্য আরও দুইটা গার্ড এসে জেনকে শক্ত করে বাঁধে। জেইন তখন চিৎকার করতে থাকে, যেসব লিয়ামও একদম সহ্য করতে পারছিল না। ডক্টর রাজন তখন বলে সব কিছু একদম নিখুঁতভাবে মিলে গেছে, অর্থাৎ সেই ফর্মুলাটি অবশ্যই তৈরি হবে। এটা শুনে ম্যাডাম ভায়োলেট অনেকটা খুশি হয়, আর জেইন তখন ব্যথায় চিৎকার করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা সুপ্রিমোকে দেখতে পাই, যাকে কিনা স্টোর রুমে বেঁধে রাখা হয়েছিল। তখনই সুপ্রিমোর একটু একটু করে জ্ঞান ফিরতে থাকে। জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার সামনে ম্যাডাম ক্যাট দাঁড়িয়ে আছে। সে তাকে জিজ্ঞাসা করে জেইন কোথায়। তার হাতে তখন একটা এন্টি কাটার ছিল, যেটা দিয়ে সে চাইলে সুপ্রিমোর হাত খুলে দিতে পারত। কিন্তু সে এটা না করে সুপ্রিমোকে বলতে থাকে জেইনের সাথে সেই সিক্রেট ল্যাবে আসলে কী হতে চলেছে। সে বলে সেই সিক্রেট ল্যাবে জেইনের সব রক্ত বের করার প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। ম্যাডাম ভায়োলেট অবশেষে সেটা পেতে চলেছে, যার জন্য সে এতদিন অপেক্ষা করেছে। আর তার সেটা পাওয়ার সাথে সাথেই আমাদের এই হেল ইউনিভার্সিটির নরকের জীবনও শেষ হয়ে যাবে। তখন সুপ্রিমো চিৎকার করে বলে, এখন যাই হচ্ছে না কেন এটা একদমই ঠিক না ম্যাডাম ক্যাথ। আর আপনি এসব কি বলছেন? আপনি তো কখনোই তাদের মতো ছিলেন না। আমাদের এখন উল্টো ম্যাডাম ভায়োলেটকে থামানো উচিত। তখন ম্যাডাম ক্যাথ বলে, তোমার এমনটা কেন মনে হচ্ছে? আমি ম্যাডাম ভায়োলেটের মতো নই। এতগুলো বছর আমি শুধু দাঁড়িয়ে থেকেছি, আর আমার চোখের সামনে স্টুডেন্টদের মরতে দেখেছি। তাদেরকে বাঁচানোর জন্য আমি কিছুই করতে পারিনি, তাই আমি নিজেকেও তাদের মৃত্যুর জন্য দায়ী মনে করি, ঠিক যেমনটা ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো দায়ী। তখন সুপ্রিমো বলে, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু আপনি তো তাদের মতো সেই সিরামের পেছনে লেগে নেই। আপনার উদ্দেশ্য তাদের থেকে একদমই আলাদা। আপনি শুধু চান যেভাবেই হোক সবাই লকডাউন থেকে বের হয়ে আসি, যাতে করে এই মৃত্যুর খেলা বন্ধ হয়, যাতে করে আপনি আপনার ফ্যামিলির কাছে ফিরে যেতে পারেন। আর আমি অন্ধ না ম্যাডাম ক্যাথ, আমি জানি আপনি এসব কিছু আমাদের ভালোর জন্য করার চেষ্টা করছেন। সুপ্রিমোর এসব কথা শুনে ম্যাডাম ক্যাথেরও হুঁশ ফিরে আসে। সে বুঝতে পারে ম্যাডাম ভায়োলেট যা চায় তা পেয়ে গেলেও এসব কোনো কিছুই শেষ হবে না, বরং উল্টো সবাই মারা যাবে। এটা বুঝতে পেরে সে সুপ্রিমোকে বলে, আমি শুধু চাই যেভাবেই হোক তোমরা সবাই এখান থেকে বেঁচে ফিরো। তখন সুপ্রিমো বলে, সেটার জন্য আমার কাছে একটা পরিকল্পনা আছে, কিন্তু সেই পরিকল্পনাটি সফল করতে হলে জেনকে একদমই মরতে দেওয়া যাবে না। আর ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো তাদের পাপের শাস্তি অবশ্যই পাবে। তাই আমাকে এই পরিকল্পনা সফল করতে সাহায্য করুন, যাতে করে আমি এসব কিছু বন্ধ করতে পারি। আর এই সব কিছু আজকে রাতেই শেষ হয়ে যাবে, আমি আপনাকে প্রমিস করছি। তখন ম্যাডাম ক্যাথ বলে, কি হবে যদি তোমার পরিকল্পনাটি ব্যর্থ হয়? তখন সুপ্রিমো দৃঢ় কণ্ঠে বলে, আপনি হয়তো ভুলে গেছেন আমি সুপ্রিমো, আর আমি ব্যর্থ হতে পারি না। অ্যাসের এত সাহস দেখে আমি নিজেই তো তার প্রেমে পড়ে যাচ্ছি। তোমাদের তাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার এত সাহস দেখে ম্যাডাম ক্যাথও সাহস পায়, আর সে সুপ্রিমোকে অবশেষে মুক্ত করে দেয়। এর সাথে সাথে সে সুপ্রিমোকে বলে দেয় জেন আসলে কোথায় আছে।
ম্যাডাম ক্যাথ বলে, তুমি সার্ভিস স্লিপ দিয়ে আন্ডারগ্রাউন্ডে যেতে পারবে, যেখানে জেনকে রাখা হয়েছে। তার জন্য তোমার শুধু একটা অ্যাডমিন কি দরকার। এটা বলে সে তার কাছে থাকা সেই চাবিটা দিয়ে দেয়, যেটার মাধ্যমে সেই গোপন জায়গায় থাকা ল্যাবটিতে সে পৌঁছাতে পারবে। এরপর সে সুপ্রিমোকে গুড লাক উইশ করে। সুপ্রিমো তাকে ধন্যবাদ জানায়। ম্যাডাম ক্যাথ বলে, এখন ধন্যবাদ জানানোর সময় না, এখন শুধু আমাকে যা প্রমিস করেছো তা ভালোভাবে শেষ করো। সুপ্রিমো মুগ্ধ হওয়ার সাথে সাথেই সেই ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এদিকে ল্যাবের ভেতরে দেখা যায় তারা জেইনের রক্ত দিয়ে একের পর এক ব্যাগ ভরতে থাকে। এসব দেখে এক পর্যায়ে নার্স ডক্টর রাজনকে থামানোর চেষ্টা করে। সে বলে, যদি এভাবে চলতে থাকে তাহলে তো জেইন মারা যাবে, তার শরীরে আর কোনো রক্তই অবশিষ্ট থাকবে না। তখন ডক্টর রাজন বলে, তো কি হয়েছে, আমাদের কাছে তো আর কোনো উপায় নেই। যদি আমরা তাদের কথা মতো কাজ না করি তাহলে তারা উল্টো আমাদেরকেই মেরে ফেলবে, আর আমাদেরকে আজকের রাতের মধ্যেই সবটা কমপ্লিট করতে হবে। ম্যাডাম ভায়োলেট তখন বলতে থাকে, আমি কোনো ভুলের সম্ভাবনা রাখতে চাই না, তাই তার শরীরে থাকা সব রক্ত বের করে ফেলো। এই কথা শুনে নার্স ম্যাডাম ভায়োলেটকে বলে, তাহলে তো সে মারা যাবে। ম্যাডাম ভায়োলেট বলে, এই মুহূর্তে আমি এসব কোনো কিছুই পরোয়া করি না, যা বলেছি তা করো। এদিকে অতিরিক্ত রক্ত নেওয়ার কারণে জেইন ধীরে ধীরে হুঁশ হারিয়ে ফেলে। এরপরেই আমরা সুপ্রিমোকে সেই ল্যাবের ভিতরে দেখতে পাই। এদিকে ল্যাবের ভেতরে জেনের এই করুণ অবস্থা দেখে নার্সও হাত গুটিয়ে বসে থাকতে পারে না। সে তাড়াতাড়ি করে ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় আর জেনকে মুক্ত করার কথা বলে। ম্যাডাম ভায়োলেট তখন নার্সের দিকে চিৎকার করে বিশ্বাসঘাতক বলে। এরপর গার্ডদের আদেশ দেয় তাকে সাথে সাথে সেখান থেকে নিয়ে যেতে। গার্ডরা এসে তাকে ইলেকট্রিক শক দিয়ে সেখান থেকে নিয়ে যায়। এরপর সেখানে অন্য আরেকজন আসে ডক্টর রাজনকে সাহায্য করতে। একটা মজার বিষয় হলো, এবার যেই ছেলেটা অ্যাসিস্ট করতে আসে সে আর কেউ না, এই গল্পের আসল লেখক। অর্থাৎ এই হেল ইউনিভার্সিটি গল্পটা এই মাস্ক পরা ছেলেটাই লিখেছে। অর্থাৎ ডিরেক্টর এখানে রাইটারকেও কাস্ট করেছে। যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুপ্রিমো অবশেষে সেই সিক্রেট ল্যাবের ভিতরে প্রবেশ করে, যেখানে পদে পদে গার্ডরা ছিল আর তাদের সাথে ছিল বড় বড় রাইফেল। সুপ্রিমো সেখান থেকেই দেখতে পায় নিচে জেনকে রাখা হয়েছে আর তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে। সুপ্রিমো গার্ডদের সাথে লড়াই করতে থাকে জেনের কাছে পৌঁছানোর জন্য। ম্যাডাম ভায়োলেট এটা বুঝতে পেরে ল্যাবের চারিদিকে সবগুলো দরজা বন্ধ করে দিতে বলে আর পরিস্থিতি সামলানোর জন্য সেখান থেকে বেরিয়ে পড়ে। ডক্টর রাজনও বিপদের আভাস পেয়ে জেনকে সেখানে সে অবস্থায় রেখে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। এদিকে মারামারির এক পর্যায়ে সুপ্রিমো তার সাথে থাকা ছুরিটা বের করতে বাধ্য হয়। এরপর একে একে ছুরি দিয়ে সবাইকে ঘায়েল করে। এরপর জেনের কাছে এসে তাকে সাথে সাথে জাগিয়ে তোলে। সুপ্রিমো বলে, তোমার কিচ্ছু হয়নি, আমি তোমার সাথে আছি। এরপর তাকে ধীরে ধীরে শ্বাস নিতে বলে, কারণ জেইন তখন অনেক বেশি আতঙ্কিত ছিল। জেইনও এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় আর বিশ্বাস করতে পারে সুপ্রিমো আসলে তাকে বাঁচাতে সেখানে এসেছে। সুপ্রিমো বলে, আমাকে মাফ করে দিও, অনেক বেশি দেরি করে ফেলেছি। জেইন বলে, আমার সাথে এরপর কি হয়েছে। সুপ্রিমো বলে, তোমার সাথে কিছুই হয়নি, তুমি শুধু আমার কাছে ফিরে এসেছো। শুধু এতটুকুই মনে রাখো, আর বাকি সব কিছু ভুলে যাও। তুমি তো শেষবার আমাকে বলেছিলে তুমি আমার কাছে ফিরে আসবে, আর তোমার বলা সেই কথাটা তুমি এবার ভোলার সাহসও করবে না। আর আমাকে প্রমিস করো তুমি আর কখনোই আমাকে একলা রেখে যাবে না, ঠিক আছে। জেইন বলে, আমি তোমাকে কিছুই প্রমিস করতে পারবো না, কিন্তু আমি তোমার সাথে শেষ পর্যন্ত থাকবো, এতে যাই হয়ে যাক না কেন, তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। এরপরেই জেনের মনে পড়ে যায় তার বন্ধুদের কথা। সে সুপ্রিমোকে জিজ্ঞাসা করে, আমার বন্ধুরা কোথায়। সুপ্রিমো বলে, চিন্তা করো না, তারা সবাই এখন সেফ আছে, আর এখন শুধু তুমি আমার প্রায়োরিটি, এর জন্য এখন শুধু এটা নিয়েই ভাবো। এরপর সুপ্রিমো জেনকে তার কাছে থাকা সেই ছুরিটা দেয় আর বলে, এটা তোমার কাছে রাখো, শুধুমাত্র যখন অনেক বেশি দরকার হবে তখনই এটা ব্যবহার করবে। এরপর সে জেনকে বলে, তুমি কি এই অবস্থায় এখান থেকে পালাতে পারবে। জেন বলে, হ্যাঁ। এরপর সুপ্রিমো তাকে সেখান থেকে নিচে নামায় আর জেনকে জিজ্ঞাসা করে, তোমার কি ভয় হচ্ছে। জেন বলে, আমার এখন আর কোনো ভয় নেই। এরপর তারা দুজন সেখান থেকে ধীরে ধীরে পালাতে থাকে। তখন আমরা খেয়াল করতে পারি সুপ্রিমো অলরেডি পায়ে আঘাত পেয়েছে, যার জন্য সে ভালোভাবে হাঁটতে পারছে না। ঠিক এমন সময় সেখানে আর অনেকগুলো গার্ড এসে তাদের দুজনকে চারদিক থেকে ঘিরে ফেলে আর তারা দুজনও প্রস্তুত হয় তাদের সাথে লড়াই করতে। একদিকে জেইন আর অন্যদিকে সুপ্রিমো, তারা দুজন বেশ দক্ষতার সাথে লড়াই করে। এর এক পর্যায়ে একটা গার্ড এসে যখন জেইনের কাছে থাকা সেই ছুরি নিয়ে তার উপরে হামলা করতে যাচ্ছিল, ঠিক তখনই সুপ্রিমো এসে তাকে বাঁচিয়ে দেয়। জেইন এরপর নিজের উপর হুঁশ হারিয়ে ফেলে আর সেই গার্ডের উপর সেই ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। জেইন তো একদমই থামছিল না, তখন সুপ্রিমো এসে তাকে থামায়। এই লড়াইয়ের পর সুপ্রিমোর অবস্থা আরও খারাপ হয়ে যায়।
তখন জেইন বলে সামনের গার্ডদের সাথে সে আগে লড়াই করবে। এদিকে আমরা বাকি সব স্টুডেন্টদেরকে দেখতে পাই যারা সেই সেল থেকে পালিয়ে বের হচ্ছিল। জেরোম আর ডেভ মিলে তাদের সবাইকে একদিক দিয়ে নিয়ে যাচ্ছিল, যার ব্যাপারে ভানেসার কোনো আইডিয়া ছিল না। তাই এক পর্যায়ে ভানেসা একদম রেগে যায়। সে তাদের দুজনকে জিজ্ঞাসা করে আমরা এখানে আসলে কাদের জন্য অপেক্ষা করছি, আমাদের তো এখন পালানোর চেষ্টা করা উচিত। জেরোম বলে আমরা যাদের জন্য অপেক্ষা করছি তারা কিছুক্ষণের মধ্যে এদিকে চলে আসবে। ভানেসা তো কিছুই বুঝতে পারছিল না সে আসলে কাদের ব্যাপারে কথা বলছে। তাই সে জেরোমকে জিজ্ঞাসা করে আমরা আসলে এখানে কাদের জন্য অপেক্ষা করছি। তখন মিয়া ভানেসাকে শান্ত করার চেষ্টা করে। সে ভানেসাকে বলে আমি ওইসব গার্ডদের আগেও দেখেছি যারা আমাদেরকে বন্দি করেছিল। তারা স্টুডেন্টদেরকে জোর করে নিয়ে কোথাও একটা যাচ্ছিল। হয়তো তারা সেই সব স্টুডেন্টদের উপর এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে গেছে। আর এসব মনে করেই আমার জেনের জন্য আরও বেশি চিন্তা হচ্ছে। আমাদের উচিত জেনকে আরও তাড়াতাড়ি উদ্ধার করা। তখন পেছন থেকে ফ্রিজি এসে বলে তুমি জেনের কথা বলছো, সে তো এখন সুপ্রিমোর সাথে আছে, তাই তার ব্যাপারে চিন্তা না করে আপাতত শান্ত হও। আমাদের উচিত হবে এখানেই দাঁড়িয়ে থেকে তাদের জন্য অপেক্ষা করা। তখন পাশের একটা ছেলে বলে ওঠে তোমরা তো বলছোই না কাদের জন্য আসলে আমরা এখানে অপেক্ষা করছি। এখনই আমাদের পালানোর একটা বড় সুযোগ, তাই অন্যদের ব্যাপারে চিন্তা করা বাদ দিয়ে এখনই আমাদের এখান থেকে পালানো উচিত। এই কথা শুনে মিয়া তো অনেক বেশি রেগে যায়। সে সেই ছেলেটাকে বলে তুমি আসলে কি বলতে চাইছো। তখন সেই ছেলেটা বলে তাদের তো জেনকে দরকার ছিল, আর তারা জেনকে পেয়েও গেছে। তাই আমাদের উচিত হবে এই সুযোগটা ব্যবহার করে এখান থেকে পালিয়ে যাওয়া। এই কথাগুলো শুনে মিয়া একটা কষিয়ে তাকে থাপ্পড় মারে আর বলে তোমরা এতটা স্বার্থপর কিভাবে হতে পারলে। সেই একমাত্র কারণ যার জন্য আমরা সেই জেল থেকে বের হতে পেরেছি। সে নিজের আত্মত্যাগ করে আমাদের সবাইকে মুক্ত করেছে, আর শুধুমাত্র তার জন্য আমরা এখনো বেঁচে আছি। আর তার এত কিছু করার পর তুমি এসব বলছো, তোমার কি একদমই লজ্জা হয় না। এটা বলে সেই ছেলেটাকে আরো মারতে থাকে। তখন ডেভ এসে তাকে কোনো মতো থামায় আর মিয়াকে বলে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত, এর সাথে আমরা সবাই অনেক বেশি ভয় পেয়ে আছি। তাই তোমাদের এসব শুধু শুধু লড়াইয়ে কোনো সমাধানই আসবে না। তখন ফ্রিজি বলে আমার কাছে মিয়ার এই ব্যাপারটা বেশ ভালো লেগেছে। তাদের থেকে এসব কথা শুনে সেখানে উপস্থিত সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা কেউ বুঝতেই পারছিল না এখন তারা কী করবে। এসব দেখে অ্যাঞ্জেলিকা তাদের সবাইকে চুপ থাকতে বলে। সে তখন সবাইকে উদ্দেশ্য করে বলে তোমরা আসলে একটা কাপুরুষের দল, কারণ এখন পর্যন্ত তোমরা শুধু এটাই ভেবে যাচ্ছ কিভাবে এখান থেকে পালানো যায়। কিন্তু তোমাদের মধ্যে একজনেরও এটা ভেবে রাগ উঠছে না তারা আমাদের সাথে যা করেছে তার জন্য তাদেরকে শাস্তি দেওয়া উচিত। যারা তোমাদের সাথে এত বেশি অন্যায় করে এসেছে তাদেরকে কিছু না করেই তোমরা শুধু এখান থেকে পালানোর চিন্তাই করছো। তোমাদের কি নিজেদের জন্য একটুও দয়া হয় না। আমরা এতটা বছর প্রত্যেকটা দিন শুধু ভয়ে ভয়ে দিন কাটিয়েছি। তোমরা আসলে কেউ জেনের চুলেরও যোগ্য না। সে নতুন হওয়া সত্ত্বেও যেভাবে সাহস দেখিয়েছে আর এখানে এসে কত কিছু পরিবর্তন করেছে তা তোমরা জীবনেও চিন্তাও করতে পারো না। শেষ পর্যন্ত তোমরা সবাই ইঁদুরের বাচ্চাদের মতো এখনও শুধু পালানোর চেষ্টা করছো। কিন্তু আমি তোমাদের মতো না, আমি লড়াই করব। আমি আর তাদের গোলাম হয়ে থাকবো না। তার এই কথা শুনে বাকি মেয়েরাও আস্তে আস্তে বলে ওঠে আমরা এভাবে আর ভয়ে বাঁচব না, এখন আমরা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব। তখন ফ্রিজি বলে আমি শিওর হয়ে বলতে পারি সুপ্রিমো এখনও ভিতরেই আছে, তাকে সেখানে আটকে রাখা হয়েছে। আর তোমাদের কোনো ধারণাও নেই সে কতবার তোমাদের সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছে। সে যদি না থাকতো তাহলে আমরা সবাই আরও অনেক আগেই মারা যেতাম। তাই আমরা এভাবে তাকে এই লড়াই একা ফেলে রেখে যেতে পারি না। তখন সেখানে থাকা মেয়েরা বলে আমরা এখন সবাই সুপ্রিমোর পাশে আছি। সেখানে থাকা যে মেয়েটিকে সুপ্রিমো সেদিন বাঁচিয়েছিল সেই মেয়েটিও বলে আমি আর আমার মা এখনও বেঁচে আছি সুপ্রিমোর জন্য, কারণ সেই আমাদেরকে বাঁচিয়েছিল। তাই আমি এই বিপদের দিনে সুপ্রিমোকে একা রেখে কোথাও যাব না। তাদের এই কথার সাথে সেখানে উপস্থিত বাকি সব স্টুডেন্টরা একমত হয়। তখন ডেভ বলে ঠিক আছে, এখন থেকে আমরা সবাই একসাথে লড়াই করব, কিন্তু এখন আমাদের একদমই শব্দ করা যাবে না, তা না হলে শত্রুরা আমাদের খবর পেয়ে যাবে। আমরা দেখতে পাই জেরোমের হাতে কিছু একটা ছিল যেটা ট্র্যাক করে সবাইকে নিয়ে কোথাও একটা যাওয়ার চেষ্টা করছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই লুককে তারা তিনজন খুঁজে পেয়েছে। ম্যাট তখন তাকে জব্দ করে জিজ্ঞাসা করে তুমি জানতে আমরা সবাই বিপদে আছি, কিন্তু তবুও তুমি আমাদেরকে কিছুই বলনি। তখন লুক বলে হ্যাঁ আমি জানতাম, কিন্তু আমি তখন বোকা ছিলাম। আমি তো ভেবেছিলাম আমি যদি তাদেরকে সাহায্য করি হয়তো তারা আমাদেরকে ছেড়ে দিবে, আমি এখান থেকে বের হয়ে আমার ফ্যামিলির সাথে দেখা করতে পারবো। কিন্তু তারা এমনটা কিছুই করেনি, তারা শুধু আমাকে গুটি হিসেবে ব্যবহার করেছে। এরপর সে নাজেরকে বলে আমি তো শুধু এতটুকুই চেয়েছিলাম যে তুমি আমাকে রেসপেক্ট করো, যেটা আমি তোমার কাছ থেকে কখনোই পাইনি।
তখন নাজের বলে, বিশ্বাসঘাতকতা কখনো রেসপেক্ট ডিজার্ভ করে না, কিন্তু আমি তাদের সবাইকে দ্বিতীয়বার সুযোগ দিয়ে থাকি, যারা নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, যারা কিনা নিজের ভুল স্বীকার করে। এরপর ম্যাট লুকের কাছে জিজ্ঞাসা করে বাকি স্টুডেন্টরা এখন কোথায় আছে, আর জেনকেই বা তারা কোথায় নিয়ে গেছে। লুক বলে জেনকে তারা এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ডে থাকা সিক্রেট ল্যাবে নিয়ে গেছে, অ্যাডমিন বিল্ডিংয়ের নিচে পশ্চিম দিকে সেখানে একটি ল্যাব রয়েছে। এটা শুনে নিকি একদমই অবাক হয়ে যায়। সে বলে, আমি বিশ্বাসই করতে পারছি না, এতগুলো সময় ধরে আমরা মরিয়া হয়ে যে সিক্রেট ল্যাবের খোঁজ করছিলাম সেটা কি না বিল্ডিংয়ের নিচে লুকিয়েছিল। তখন ম্যাট বলে, আমরা এখন আর কিসের অপেক্ষা করছি, আমাদের তাড়াতাড়ি সেখানে যেতে হবে। তখন লোক বলে, আমিও তোমাদের সাথে যেতে চাই, আর আমার কাজের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি তোমার কাছ থেকে সম্মান পাওয়ার এই দ্বিতীয় সুযোগটা হাতছাড়া করতে চাই না। এটা শুনে নাজির তার হাত বাড়িয়ে দেয়, আর ঠিক তখনই সেখানে রোকসেন আর নকলের সেলফি নিয়ে এসে উপস্থিত হয়। হয়তো তারা এক হয়ে ভায়োলেট আর ফ্রান্সিসকোর বিরুদ্ধে লড়াই করবে। এদিকে আমরা জেইন আর সুপ্রিমোকে একসাথে দেখতে পাই, যেখানে সুপ্রিমোর পায়ের অবস্থার জন্য সে একদমই সামনের দিকে এগোতে পারছিল না, আর এক পর্যায়ে সে নিচে পড়ে যায়। সুপ্রিমো তো তখনও হাল ছাড়ছিল না। তখন জেইন বলে, তোমার ক্ষত জায়গা থেকে অনেক বেশি রক্ত বের হচ্ছে, এখনই আগে এটার একটা ব্যবস্থা করতে হবে। কিন্তু সুপ্রিমো বলে সে ঠিক আছে, এসব বাদ দিয়ে তাদের শুধু এখন এখান থেকে পালানোর দিকে ফোকাস করা উচিত। এরপর সে হতাশ হয়ে বলে, আমি আসলে জানি না বাইরে ম্যাডাম ভায়োলেটের কতগুলো গার্ড অপেক্ষা করছে, কিন্তু আমি দেখেছি তাদের সবার হাতেই বড় বড় রাইফেল আছে, তাই তাদের সাথে লড়াই করা আরও বেশি কঠিন হবে। তুমি কি প্রস্তুত? জেইন বলে, যাই হোক না কেন, আমি তোমাকে ছেড়ে যাব না। তখন সুপ্রিমো বলে, তোমার এতটুকু বলাই যথেষ্ট ছিল, এখন আমার যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত তোমার উপর আমি কোনো আঁচ আসতে দিব না। সুপ্রিমো আরও বলে, আমি চাই এখান থেকে বের হয়ে সবসময় তোমার সাথে থাকতে। এই লড়াই শেষে আমি এই হেল ইউনিভার্সিটি থেকে বের হতে চাই, আর চিরতরে তোমার সাথে থাকতে চাই। তখন আর সুপ্রিমো হিসেবে নয়, তখন আমার আসল সত্তা, অ্যাস ক্রেস হিসেবে। এই কথা শুনে জেন সুপ্রিমোকে জড়িয়ে ধরে আর তাকে একটা কিস করে। ঠিক তখনই সুপ্রিমোর পায়ের ব্যথা আরও বেশি হয়ে ওঠে। সুপ্রিমোর পায়ের এই অবস্থা দেখে জেন সুপ্রিমোকে বলে, আমি তোমাকে সবসময় কিস করতে পারবো, কিন্তু আপাতত আমাদেরকে প্রথমে তোমার এই ক্ষতর একটা ব্যবস্থা করতে হবে, আর তার জন্য প্রথমে এখান থেকে বের হতে হবে। এরপর দেখা যায় তারা দুজন কোনো মতে সেই সিক্রেট ল্যাব থেকে বের হয়ে আসে, আর ঠিক তখনই সেখানে ম্যাডাম ভায়োলেটের গার্ডরা চলে আসে, আর ম্যাডাম ভায়োলেটও একটা বন্দুক হাতে তাদেরকে সেখানে আটকে দেয়। তখন ফ্রান্সিসকো বলে, তোমরা সীমানার একদম শেষে চলে এসেছো, জেনকে আমাদের হাতে তুলে দাও, তাতে হয়তো আমরা তোমার জীবন ভিক্ষা দিতে পারি। ম্যাডাম ভায়োলেটও সুপ্রিমোর কাছে জেনকে ফিরিয়ে দিতে বলে। ম্যাডাম ভায়োলেট বলে, সে তোমার এই ভালোবাসার যোগ্য না, তাকে আমাদের হাতে ছেড়ে দাও। এই কথা শুনে জেন বলে, যদি আমি তোমাদের সাথে চলে যাই তাহলে কি তোমরা সুপ্রিমোকে ছেড়ে দিবে? সুপ্রিমো তখনই জেনকে থামিয়ে দেয় আর এসব কথা বলতে নিষেধ করে। সে জেনকে বলে, তোমাকে কে বলেছে তুমি আমাকে ছেড়ে যেতে পারো? তখন জেইন বলে, আমাদের অবস্থা দেখো, আমরা এখন একদমই তাদের সাথে লড়াই করার সিচুয়েশনে নেই, আর আমি চাই না আমার জন্য তোমার কিছু হোক। তখন সুপ্রিমো জেনকে এসব কথা না বলে চুপ থাকতে বলে, আর তার উপর চুপচাপ বিশ্বাস করতে বলে। সে জেনকে বলে, তুমি তোমার চোখগুলো বন্ধ করো আর শুধু আমার উপর বিশ্বাস রাখো। জেইনও তার কথা মতো তার চোখ বন্ধ করে রাখে। তখন সুপ্রিমো সেই অবস্থাতেই কোনো মতে গার্ডদের সাথে লড়াই করার চেষ্টা করে। সে যখন গার্ডদের সাথে লড়াই করছিল ঠিক তখনই ম্যাডাম ভায়োলেট একটা গুলি চালায়, যেই গুলিটা সুপ্রিমোর একদিক দিয়ে ছুঁয়ে যায়। এতে করে জেন অনেক বেশি ভয় পেয়ে যায়। সুপ্রিমো তো সেই অবস্থাতেও বলছিল, আমি থাকতে তুমি কখনোই জেনকে এখান থেকে নিয়ে যেতে পারবে না। ম্যাডাম ভায়োলেট বলে, ও আচ্ছা তাই নাকি, তাহলে তোমাকে এখানে মেরে তাকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এই বলে সে যখন আবারও সুপ্রিমোর উপর গুলি চালাতে যাবে ঠিক তখনই লিয়াম মাঝখানে এসে তার মাকে থামানোর চেষ্টা করে। সে তখন তার মাকে জড়িয়ে ধরে আর তাকে বোঝানোর চেষ্টা করে সে যা করছে তা মোটেও ভালো না। তখন ম্যাডাম ভায়োলেট বলে, তোমার হঠাৎ করে কি হয়েছে, তুমি এসব কি বলছো? আমার সামনে থেকে দূরে সরে যাও আর আমাকে আমার কাজ করতে দাও। লিয়াম তো তবুও তার মাকে ছাড়ছিলই না। লিয়াম তার মায়ের কোনো কথাই শুনছিল না আর তাকে জাপটে ধরে সেখানেই দাঁড়িয়েছিল। ম্যাডাম ভায়োলেট তখন বলে, আমি নাম্বার গুনবো, এর মধ্যে তুমি আমাকে ছেড়ে দিবে নয়তো তোমাকে মরতে হবে। এই বলে সে সত্যি সত্যি নাম্বার কাউন্ট করতে শুরু করে। লিয়াম তবুও তার মাকে বোঝানোর চেষ্টা করে। এর মধ্যে 3 পর্যন্ত গোনার পর ম্যাডাম ভায়োলেট নিজের হাতে তার ছেলের উপরই গুলি চালিয়ে বসে। লিয়াম তো অসহায় দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। তখন ম্যাডাম ভায়োলেট বলে, লিয়াম তোমার কিছু হবে না,
সেই ফর্মুলাটা কমপ্লিট হলে আমি তোমাকে আবারও জীবিত করব, আর তুমি আবার বেঁচে উঠবে। এদিকে লিয়ামের এই অবস্থা দেখে জেন জোরে চিৎকার করে ওঠে। ভায়োলেটকে এমনটা করতে দেখে ফ্রান্সিসকো পর্যন্ত অবাক হয়ে যায়। আর অন্যদিকে আমরা তাদের সব বন্ধুদের দেখতে পাই, যারা সবাই জেরমকে অনুসরণ করে কোথাও একটা যাচ্ছিল। ঠিক তখনই তারা কিছু একটা শব্দ শুনতে পায়। কিছু লোক তাদের দিকে তেড়ে আসছিল। জেরোমও সেটা তার হাতে থাকা সেই সিগন্যালের মাধ্যমে বুঝতে পারে। তারা কিছু বুঝে ওঠার আগেই কতগুলো গার্ড এসে তাদের সবাইকে চারদিক থেকে ঘেরাও করে ফেলে। আর ভায়োলেট অন্যদিকে মুহূর্তের মধ্যেই নিজেকে ঠিক করে আবার আসল রূপে ফিরে আসে আর সুপ্রিমোকে মারার আদেশ দেয়। তখন ফ্রান্সিসকো বলে, আমাদের এই মেয়েটাকে যেভাবেই হোক জীবিত দরকার। এটা বুঝতে পেরে জেন এবার এগিয়ে এসে তাদের সাথে লড়াই করতে থাকে। সে তখন অনেকগুলো গার্ডকে মেরে ফেলে। এরপর আবারও সুপ্রিমোর কাছে এসে তাকে প্রোটেক্ট করার জন্য তাকে ঘিরে বসে। তখন ম্যাডাম ভায়োলেট জেনকে বোঝানোর চেষ্টা করে যে তোমার শরীরে থাকা রক্ত অনেক বেশি মূল্যবান, তাই নিজেকে এভাবে শেষ করে দিয়ে তা বিফলে যেতে দিও না। তুমি যদি বেঁচে থাকো তাহলে আরও অনেক বেশি সিরাম বানাতে পারবে, আর এর সাথে অনেক মানুষের জীবনই বাঁচাতে পারবে। তাই আমাদেরকে সেই ক্ষমতাটা অর্জন করতে দাও। তোমাকে আমি শেষ সুযোগ দিচ্ছি, তুমি আমাদের সাথে আসো আর তোমার প্রিয়তমাকে বাঁচাও। জেন তো তবুও তার কোনো কথায় আসতে চায় না। তখন ম্যাডাম ভায়োলেট জেনকে উস্কানোর জন্য বলে, তুমি কার জন্য এত লড়াই করছো? এই ছেলেটি তো তোমাকে বরাবরই মিথ্যা বলে এসেছে। সে তোমাকে যা বলে সে আসলে তা নয়। তুমি হয়তো জানো না, মুখোশের আড়ালে সেই হলো আসল রেসেলভেনিয়া। তখন সুপ্রিমো বলে, তাই নাকি? আপনি তাহলে সেটাই মনে করেন? তখনই জেইনের মনে পড়ে যায় সেই দিনের কথা, যখন সুপ্রিমোর মতো করে কেউ একজন তাকে কিস করেছিল। সে বুঝতে পারে সেই ছেলেটি আর যাই হোক সে সুপ্রিমো হতে পারে না। জেইন তখন বিশ্বাসের সাথে বলে, সুপ্রিমো সেই ছেলেটা না যাকে আপনি আসল রেসেলভেনিয়া বলছেন। সুপ্রিমো হলো এইচ ক্রেজ, এই পুরো ইউনিভার্সিটির সুপ্রিম স্টুডেন্ট। তখন ম্যাডাম ভায়োলেট বলে, আমি আবার নাম্বার গুনবো, এর মধ্যে তুমি আমাদের কাছে জেনকে তুলে দিবে, না হলে তোমাদের দুজনকে এখানে একসাথে মরতে হবে। তখন সুপ্রিমো জেইনের দিকে তাকিয়ে বলে, যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস চলছে তোমার কিছু হবে না। আমি এসক্রেজ, তোমার সেই সাহসী যোদ্ধা। ম্যাডাম ভায়োলেট এরপর নাম্বার গুনতে শুরু করে। তখন সুপ্রিমো জেইনকে বলে, ডার্লিং, এখন এখান থেকে পালিয়ে যাও। কিন্তু জেইন শক্ত হয়ে সেখানেই বসে থাকে। তখন সুপ্রিমো জেইনের দিকে তাকিয়ে আবার বলে, আমি জানি তুমি এখন কি ভাবছো, কিন্তু আমি যা বলছি তা করো আর এখান থেকে পালিয়ে যাও। ম্যাডাম ভায়োলেট 3 পর্যন্ত গুনে জেইন আর তাদের উপর গুলি করতে যাবে। ঠিক তখনই সুপ্রিমো জোরে পেছন থেকে কাউকে আসতে দেখে ভাইয়া বলে ডাক দেয়, যেটা দেখে ম্যাডাম ভায়োলেটও অবাক হয়ে যায়। আর তারা দুজনই তখন পেছনে তাকায়। আমরা তখন দেখতে পাই আসলে রেসেলভেনিয়া তার বিড়াল হুইকে নিয়ে সামনের দিকে হেঁটে আসছে। হুই আসলে রেসেলভেনিয়ারই পোষা বিড়াল। যাক, তাকে এভাবে সামনে দেখে জেইন সুপ্রিমোকে জিজ্ঞাসা করে, এই ছেলেটা কে? ম্যাডাম ভায়োলেট রেসেলভেনিয়ার দিকে তাকিয়ে বলে, আমি তো ভেবেছিলাম সুপ্রিমোই হলো আসল রেসেলভেনিয়া। যদি তা না হয়ে থাকে তাহলে আবার তুমি কে? তখন রেসেলভেনিয়া বলে, আপনার কি আসলে আমার কথা মনে নেই? এই কথা শুনে ম্যাডাম ভায়োলেটের মাথা তো একদম নষ্ট হয়ে যায়। সে সুপ্রিমোকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে কোনো মাইন্ড গেম খেলার চেষ্টা করছো? রেসেলভেনিয়া আসলে কে? তখন ফ্রান্সিসকো ভায়োলেটকে শান্ত হতে বলে, কারণ ফ্রান্সিসকো তো চিনে ফেলেছে এই রেসেলভেনিয়াটা আসলে কে। রেসেলভেনিয়া ফ্রান্সিসকোর দিকে তাকিয়ে বলে, সেদিন রাতে আপনার উচিত ছিল আমাকে একেবারে মেরে ফেলা। এই বলে সে তার মাস্কটা খুলে ফেলে। আর আমরা সেদিনের সেই অতীতের দৃশ্যটা দেখতে পাই, যেখানে লাক্স অর্থাৎ রেসেলভেনিয়া তার গার্লফ্রেন্ড সামান্তা একসাথে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। আর ঠিক তখনই হঠাৎ করে একটা গুলি এসে সামান্থাকে আঘাত করে, আর সে তখনই মাটিতে লুটিয়ে পড়ে। লাক্স তখন সামান্থাকে বলে, তুমি প্লিজ হাল ছেড়ো না, আর কয়েকটা স্টেপ পরেই আমরা এখান থেকে বের হতে পারবো। কিন্তু সামান্থার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। তারা দুজন তখন গেটের একদমই কাছে ছিল। এই অবস্থায় লাক্স সামান্থাকে হারানোর ভয়ে তাকে ধরে কান্না করতে থাকে। লাক্স সেই সময়কার সুপ্রিম স্টুডেন্ট ছিল, আর সামান্থা ছিল তার সেক্রেটারি, যেমনটা এস আর জেনের কাছে হয়েছে। তাই লাক্সও তখন সামান্থাকে বলতে থাকে, তুমি আমাকে এভাবে রেখে যেতে পারো না, আর এটা আমার অর্ডার। সামান্থা তখন লাক্স আই লাভ ইউ বলে তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। লাক্স তখন পাগলের মতো তাকে ধরে কান্না করতে থাকে। এরপর সে বলে, তোমার এই অবস্থার জন্য যারা দায়ী তাদের সবাইকে আমি তাদের পাপের শাস্তি দিব। ঠিক তখনই সেখানে পেছন থেকে ফ্রান্সিসকো এসে হাজির হয়। সে লাক্সের দিকে বন্দুক তাক করে বলে, সব কিছু শেষ হয়ে গেছে লাক্স, এখন আর আফসোস করে লাভ নেই। তোমাদের লাভ স্টোরি এখানেই শেষ। আমি তোমাকে আগে অনেকবার সতর্ক করেছি,
বলেছিলাম আসল দুনিয়াতে আসলে কে ভালো আর কে মন্দ এইসব কোনো কিছুই ম্যাটার করে না। তোমাকে বলেছিলাম তাকে ভালোবেসে দুর্বল হও না। তখন লাক্স ফ্রান্সিসকোকে উল্টো প্রশ্ন করে, তাহলে আপনি আপনার এই দুর্বলতা কিভাবে লুকাবেন? একদিন পৃথিবীর সবাই আপনাদের এই কাজের ব্যাপারে জেনে যাবে। আপনারা জানেনই না আপনারা আসলে কী নিয়ে খেলছেন। যাই করেন না কেন, শেষটা আপনাদের কন্ট্রোলে নেই। তখন ফ্রান্সিসকো বলে, আসলে আমিও প্রথমে অনেকটা দ্বিধাগ্রস্ত ছিলাম, কিন্তু একটা পারফেক্ট ওয়াল তৈরি করতে আমাদের এমন পাগলাটে অনেক কাজই করতে হয়। আর এই সব কিছু সম্ভব হয় শুধু ভালোবাসার জন্য। আর আমার এই অবস্থা তোমার থেকে কে ভালো বুঝবে? তুমিও তো সামান্থার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে প্রস্তুত ছিলে, তাই না? ঠিক একইভাবে আমিও ভায়োলেটের জন্য সব কিছু করতে রাজি। বলতে গেলে আমরা দুজনেই ভালোবাসার শিকার। তখন লাক্স বলে, না, আমরা দুজন এক নই। আমার ভালোবাসা এতটা নির্মম নয়। আর তোমাদের সময় অবশ্যই আসবে। তখন ফ্রান্সিসকো বলে, আমাদের খারাপ সময় আসতেও পারে আবার নাও আসতে পারে, কিন্তু যাই হোক না কেন সেটা আর দেখার জন্য তুমি বেঁচে থাকবে না। এটা বলে সে লাক্সকে গুলি করে। এরপর সেখান থেকে সে চলে যায়। এদিকে সেই গুলিটা গিয়ে লেগেছিল একদম ঠিক লাক্সের চোখের দিকে। তার জন্য সে তীব্র ব্যথায় কাতরাতে থাকে, আর এতে করে তার একটা চোখ নষ্ট হয়ে যায়। কিন্তু সেদিন সে কোনো মতে জানে বেঁচে গিয়েছিল, আর বর্তমানে ম্যাডাম ভায়োলেটের সামনে দাঁড়িয়ে আছে। এরপর সে বর্তমানে ম্যাডাম ভায়োলেটকে জিজ্ঞাসা করে, কি হলো, এবার আমাকে চিনতে পেরেছেন? আর এর মাধ্যমেই আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। আর আছে মাত্র একটা এপিসোড। শুধু এতটুকুই বলতে চাই, সিজন 1 শেষ হওয়ার পর মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। তোমরা সবাই শিওর থাকতে পারো, সিজন 1-এর এত সাকসেস পাওয়ার পর অবশ্যই সিজন 2 আসবে। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজ আমরা হেল ইউনিভার্সিটির লাস্ট এপিসোড মানে 18 নম্বর এপিসোডটা এক্সপ্লেন করব। আজকের এপিসোডটা টুইস্টে ভরপুর। পুরো ড্রামাতে যত রকমের রহস্য ছিল আজকে তা রিভিল করা হবে। কিন্তু সত্যি বলতে এই লাস্ট এপিসোডটা এক্সপ্লেন করতে গিয়ে আমার মনটা সত্যি অনেক খারাপ হয়ে যাচ্ছে। সত্যি বলতে এই ড্রামা দেখার পর সুপ্রিমোর সেই মিষ্টি হাসির উপর আমি ক্রাশ খেয়ে গেছি। তোমাদের কি আমার মতো অবস্থা? অবশ্যই কমেন্টে জানিও। তাহলে চলো শুরু করা যাক। এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই রেইস ফ্রান্সিসকোকে বলছে, আপনার উচিত ছিল সেদিন আমাকে মেরে ফেলা। ম্যাডাম ভায়োলেট ফ্রান্সিসকোকে বলে, এসব কি হচ্ছে? তুমি আমাকে প্রমিস করেছিলে যে লাক্সকে মেরে ফেলবে। এতদিন তো তারা সবাই জানতো লাক্স মারা গিয়েছে। এরপর জেইন অ্যাসকে জিজ্ঞাসা করছে যে লাক্স আসলে কে। অ্যাস বলে, লাক্সারি ভালদেজ, আমার বড় ভাই। জেইন বলে, তার মানে রেইস সেলভেনিয়া তোমার ভাই? এতদিন তুমি আমাকে কেন এটা জানাওনি? এইচ জেনকে সরি বলে, আর বলে, আমি আর তোমার কাছ থেকে কোনো কিছুই লুকাবো না, আমি তোমাকে সব বলবো। জেইন বলে, আমাকে বিষয়টা জানাতে তোমার বেশ সাহস লেগেছে বলে মনে হচ্ছে। এরপর আমরা ম্যাডাম ভায়োলেটকে দেখতে পাই, যে লাক্সকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বেঁচে ফিরলে? লাক্স তখন বলে, আপনি যাদেরকে বন্ধুর মতো ট্রিট করেন তারা সবাই কিন্তু আপনার বন্ধু নয়। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, লাক্সের চোখে গুলি লাগার পর সে যখন পড়েছিল তখন সেখানে ডক্টর রাজন আসে। আর সে দেখতে পায় লাক্স এখনও বেঁচে আছে, তাই তাকে তুলে নিয়ে সুস্থ করে তোলে। লাক্স বলতে থাকে, ডক্টর রাজন আমাকে প্রতিশোধ নিতে সাহায্য করেছে। ম্যাডাম ভায়োলেট তখন চিৎকার করে বলে, বিশ্বাসঘাতক। লাক্স তখন বলে, আপনার মুখে কাউকে বিশ্বাসঘাতক বলা মানায় না। এইস তখন বলে, আপনাকে একে একে সবাই ছেড়ে চলে যাচ্ছে। জেইন বলে, যেমন মিস ক্যাথ, উনি আপনাকে ফলো করার থেকে সঠিক পথে বেছে নিয়েছেন এবং এইসকে মুক্ত করে দিয়েছেন। জেইন বলে, যদি লিয়াম বেঁচে থাকতো যে সব কঠিন অবস্থায়ও আপনার পাশে দাঁড়াতো, কিন্তু আপনি নিজের পাগলামোর জন্য তাকে মেরে ফেলেছেন। ম্যাডাম ভায়োলেট তখন বলে, অনেক হয়েছে, এসব কিছুই আসলে তোমাদের প্ল্যান ছিল। সে লাক্সকে বলে, তুমি এতদিন পরে আমার হাতে মারা যাওয়ার জন্য ফিরে এসেছো। আমি তোমাকে এবং তোমার ভাইকে হত্যা করব। তখন সে তার লোকদেরকে লাক্সকে হত্যা করার আদেশ দেয়। তখনই লাক্স একটা ছুরি বের করে সবাইকে মারতে থাকে। আর ঠিক তখনই ডেভিল গড ওয়ারিয়ার এবং বিবিজিএর সবাই এসে ম্যাডাম ভায়োলেটের লোকদের মারতে থাকে। এইস তখন জেইনকে বলে, এসব দেখি কি অবাক হচ্ছ? জেইন তখন বলে, আমি এখনও তোমাদের সিক্রেট সম্পর্কে কিছুই জানি না। এইস বলে, আমি তোমাকে সব বলবো, প্রমিস। আমরা তখন দেখতে পাই সবাই লড়াই করছিল। নিকি কোল্ডের ফাইটিং দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। রোকসেনও কিন্তু কম যায় না, লুকও তাদের সাথে ফাইটিং করছিল। আর অন্যদিকে ম্যাডাম ভায়োলেট আর ফ্রান্সিসকো এসব দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জেইন অ্যাসকে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় তখনই কয়েকজন তাদেরকে আক্রমণ করে বসে। ম্যাট যদিও মাথায় ব্যথা পেয়েছিল, কিন্তু তবুও সে তাদেরকে প্রোটেক্ট করে।
এবং তাদের সাথে লড়াই করতে থাকে। এইসও তাদের সাথে লড়াই করছিল। এইস তখন বলে, ম্যাডাম ভায়োলেট পালিয়ে যাচ্ছে, তাদেরকে ধরে আনো। এরপর আমরা নাজের আর নিকি কোল্ডের ফাইটিং দেখতে পাই, যেটা দেখতে আমার বেশ ভালোই লাগছিল। নিকির ফাইটিং দেখে নাজের নিকির দিকে তাকিয়ে থাকে। তখন নিকি একটা গান তুলে নিয়ে বলে, তাকানো বন্ধ করো, না হলে আমি ট্রিগার টানবো। আমি কিন্তু একদমই মজা করছি না, তোমার সমস্যাটা কি বলো তো? নাজের তখন নরম গলায় বলে, আমি মারা যাচ্ছি, আমাকে বিষ দেওয়া হয়েছে, যেটা আমার সারা শরীরে ছড়িয়ে পড়েছে। নিকি এটাকে মজা মনে করে বলে, মরে যাও। তখনই কেউ একজন নিকিকে গুলি করতে যায়, আর নাজের নিকিকে সরিয়ে তার সামনে চলে আসে এবং গুলিটা নাজেরের শরীরে লাগে আর সে পড়ে যায়। নিকি রাগে সেই লোকটাকে অনেকগুলো গুলি করে। নিকি নাজেরকে ধরে অনেক কান্না করতে থাকে আর প্রথমবারের মতো নাজেরকে ধরে বলে, আই লাভ ইউ নাজের। নাজের তখন বলে ওঠে, আই লাভ ইউ টু বিচ। নিকি তো ভেবেছিল নাজের মারা গেছে, তাই তাকে মেরে বলে, তাহলে বেঁচে থেকেও এতক্ষণ আমার কান্না দেখে তুমি চুপ করেছিলে কেন? নাজের তখন তাকে কাছে আসতে বলে এবং তারা দুজন দুজনকে কিস করতে থাকে। তখনই সেখানে অনিল আর ফ্রিটজি পুলিশ নিয়ে চলে আসে আর ভায়োলেট এবং ফ্রান্সিসকোকে সারেন্ডার করতে বলে। ফ্রিটজি তখন বলে, গেম ওভার বিচ। তখন পুলিশ ম্যাডাম ভায়োলেট এবং ফ্রান্সিসকোকে ধরে ফেলে। তখন সেখানে জেনের সব বন্ধুরাও চলে আসে, তারা সবাই জেন আর ম্যাটকে জড়িয়ে ধরে। জেন খুশি হয় যে তার বন্ধুরা সবাই ঠিক আছে। তখন জেন বলে, আমি হঠাৎ করেই মৃত আত্মাদের দেখতে পাচ্ছি। জেরম বলে, তুমি যাকে দেখছো সে আসলে মারা যায়নি, আর এটা অনেক বড় একটা গল্প। তখন ম্যাডাম ভায়োলেটের সামনে লাক্স আর এইচ আসে। ম্যাডাম ভায়োলেট বলতে থাকে, আমি বুঝতে পারছি না তোমরা কেন একসাথে আছো, তোমরা একে অপরকে কেন মেরে ফেলছো না? তখন লাক্স বলতে থাকে, নাজের হলো বিবিজিয়ার প্রধান আর আমি হলাম ডেভিল গড ওয়ারিয়ার। এইচ বলে, আর আমি হলাম প্রেসিডেন্ট, কিন্তু আমরা সবাই একে অপরের বন্ধু আর আমাদের সবার লক্ষ্য একটাই, যা হলো হেল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের মৃত্যুকে নিয়ন্ত্রণ করা। কারণ আপনি সবসময় শুধু একটা জিনিসই ভেবেছেন, যে ফর্মুলাটা কিভাবে পাওয়া যায়। লাক্স তখন বলে, আর আপনি যখন ফর্মুলা নিয়ে ব্যস্ত ছিলেন তখন আমরা চেষ্টা করছিলাম কিভাবে বাইরে বেরোনো যায়। ম্যাডাম ভায়োলেট বলে, এর মানে রে সিলভিনি আসলে তোমরা বানিয়েছো। এইচ তখন বলে, আমি লাক্সের একমাত্র ভাই। লাক্স বলে, দ্য ওয়ান অ্যান্ড অনলি। ম্যাডাম ভায়োলেট বলে, তোমরা কি আমার সাথে মজা করছো? এরপরে ফ্ল্যাশব্যাকে আমাদেরকে আগের একটা মৃত্যু দেখানো হয়। তখন ম্যাডাম ভায়োলেট বলে, আমি নিজে সেটা চেক করেছিলাম। তখন লাক্স বলে, বড় কোনো কাজের জন্য কারো লাইফ স্যাক্রিফাইস করতে হয়, আর সে তার লাইফ স্যাক্রিফাইস করেছে। ম্যাডাম ভায়োলেট বলে, তার মানে তোমরা ছাত্রদের মৃত্যুকে কাজে লাগিয়েছো। সুপ্রিমো তখন বলে, কিন্তু আমরা তাদের মৃত্যুকে বৃথা যেতে দেইনি। ম্যাডাম ভায়োলেট বলে, তার মানে আমরা একই ছিলাম। এইচ বলে, একদমই না, আমরা আপনার মতো নই, আমরা সব কিছু এখান থেকে মুক্ত হওয়ার জন্য করেছি, কিন্তু আপনি এই ইউনিভার্সিটিকে একটা জেলখানায় পরিণত করেছেন, আর এখন আমরা আপনাকে সেখানেই পাঠাচ্ছি। ফ্রান্সিসকো তখন ভায়োলেটকে বলে, সরি ডিয়ার, আমার উচিত ছিল লাক্সকে নিশ্চিতভাবে মেরে ফেলা। লাক্স তখন বলে, আপনি ঠিকই বলেছেন ফ্রান্সিসকো, লাক্স সেদিন মারা গিয়েছে আর আমি এখন রেসেলভেনিয়া। এরপর আমরা দেখতে পাই নাজেরকে কয়েকটা লোক চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল। নিকিও তাদের সাথেই যাচ্ছিল আর বলছিল, সে আমার বয়ফ্রেন্ড, তাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলো, তার সাথে যা কিছুই হবে আমি কিন্তু আপনাদেরকে ফিরিয়ে দিব। এইস তখন লাক্স আর জেনকে পরিচয় করিয়ে দেয়। জেন তখন বলে, আমাকে একটু সত্যি করে বলবে যে আসলে কি ঘটেছে, গ্যাংয়ের পরিকল্পনাটা কি সত্যি কাজে লেগেছে? লাক্স তখন বলে, আমি প্রথম দিকে শুধুমাত্র প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু এইস আমাকে সঠিক পথ দেখিয়েছে। এইস তখন বলে, প্রতিশোধ নেওয়াটাই সবচেয়ে বড় প্রায়োরিটি নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখান থেকে সব স্টুডেন্টদের বাইরে নিয়ে যাওয়া। ম্যাডাম ভায়োলেট যখন তার ফর্মুলা নিয়ে ব্যস্ত ছিল তখন আমরা বাইরের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আর তারা আমাদের মুক্ত করার চেষ্টা করছিল। এরপর জেন ডার্কেল জেল সম্পর্কে জানতে চায় আর এটা জিজ্ঞাসা করে, তুমিও কি সেই তথ্যদাতা যারা বাইরের মানুষদের তথ্য দিত? এইস মাথা নাড়িয়ে সম্মতি জানায় আর বলে, জেরোমও আমাদের সাহায্য করেছে। ডেভ প্রথমে এই অপারেশন সম্পর্কে জানতে পেরেছিল। সে জানতে পেরেছিল যে আমরা ছাত্রদের ডার্কেল জেলে পালিয়ে যেতে দিচ্ছিলাম। এটাই ছিল হেল ইউনিভার্সিটির সিক্রেট টানেল, যার মাধ্যমে বাইরে যাওয়া যেত, এবং সেগুলো ম্যাট এবং জেরোমকে জানিয়ে দেয়। তখন ম্যাট বিবিজি এবং জেরোম ডেভিল গড ওয়ারিয়ারে যুক্ত হয়। তখন লাক্স বলে, আমরা প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছি, আমরা স্টুডেন্টদের ভায়োলেটের বিরুদ্ধে যেতে অনুপ্রাণিত করেছি, কিন্তু আমরা এটা কখনোই ভাবিনি যে তুমি এই পরিকল্পনার একটি বড় অংশ হবে।
এইস বলে, আর আমরা কখনো এটাও ভাবিনি যে তোমার ব্লাডের মধ্যে এমন কোনো উপাদান থাকতে পারে যা দিয়ে সেই ফর্মুলাটা কমপ্লিট হবে। তাই এগুলো আমাদের পরিকল্পনার অংশ ছিল না। আমাদের কোনো ইচ্ছাই ছিল না তোমাকে বিপজ্জনক পরিস্থিতিতে ফেলার। আর এটাও আমাদের প্ল্যানের মধ্যে ছিল না যে আমি তোমাকে ভালোবেসে ফেলবো। এটা শুনে লাক্স একটা হাসি দেয়, যেটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর ছিল। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। লাক্স তখন মজা করে বলে, সে আগে আমার ভাই ছিল, কিন্তু দেখো, সে তোমাকে বাঁচানোর জন্য প্রাণী দিয়ে দিচ্ছিল জেইন। তখন জেইন বলে, তোমার ভাই যে একটা স্টুপিড, এটা কি আমার দোষ? তখনই হঠাৎ করে এইস আবার অসুস্থ হয়ে পড়ে। তখন লাক্স বলে তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। জেইনও তার সাথে যায়। এইস তখনও বলতে থাকে, আমি ঠিক আছি ডার্লিং। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাট মাথায় আঘাত পেয়েছিল, আর অ্যাঞ্জেলিকা তার মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে। আর এখানে আমরা দেখতে পাই তাদের মাঝখানে একটা প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছিল। এটা দেখে আমার বেশ ভালোই লাগছিল, কারণ এই সবার মাঝখানে ম্যাটই ছিল যে একমাত্র সিঙ্গেল। অন্যদিকে ম্যাডাম ভায়োলেট চিৎকার করে বলছিল, তোমাদের কি মনে হয় আমি একমাত্র তোমাদের শত্রু? তোমাদের কি মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে? তখন ম্যাডাম ভায়োলেট বলে, আমি সিলিনকে মারিনি। এখানে আরও অন্য কেউ শান্তভাবে চলাফেরা করছে, কিন্তু তারাও এই সিরাম চায়। তারা সেই সিরামের অপেক্ষাতেই আছে। ম্যাডাম ভায়োলেট বারবার চিৎকার করে বলতে থাকে, এসব কোনো কিছুই শেষ হয়নি। তখনই সেখানে লিয়ামের লাশটা নিয়ে যাওয়া হয়, আর সেটা দেখে ভায়োলেট অনেক কান্না করতে থাকে। তখন তাকে ধরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা দেখতে পাই স্যার আলভারেজ এইসকে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। সাথে জেইন, নিকি এবং রোকসেনও ছিল। জেইন জিজ্ঞাসা করে হাসপাতাল আর কত দূর। স্যার আলভারেজ তখন কিছুই বলে না। তখন তারা গল্প করতে থাকে। রোকসেন তখন বলতে থাকে, তার মানে আমি যাকে পছন্দ করতাম সে আসলে আসল রেসেলভেনিয়া না। তখন সে জেনের হাত শক্ত করে ধরে। এইস বলে, কি করছো? তখন রোকসেন মজা করে বলে, আমি জেনকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছি না। সে তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না। সে জেনকে বলে, আমি তোমার বন্ধু হতে চাই। জেন তখন বলে, আমি চাই না। তখন রোকসেন বলে, তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। জেন বলে, কেন? তখন রোকসেন বলে, ব্লাডি উইকে লকার থেকে যে তোমার নাম উঠিয়েছিল সেদিন আমি তাকে মেরে ফেলেছিলাম। এটা শুনে জেন আর রেইস অনেক অবাক হয়ে যায়। আসলে সত্যি বলতে আমিও এটা ভাবতে পারিনি যে রোকসেন এমনটা করেছিল। তখন রোকসেন বলে, এখন তো আমরা ফ্রেন্ড, তাই না? আর এটা বলে সে জেনকে একটা চুমু দেয়, যেটা দেখে নিকি অনেকটা বিরক্ত হয় আর বলে, কি ডিসগাস্টিং। নিকি তখন স্যার আলভারেজকে জিজ্ঞাসা করে, এটাই কি সেই রাস্তা? জেইন বলে, এটা কি সঠিক রাস্তা? আলভারেজ বলে, এই রাস্তা দিয়ে সহজে যাওয়া যাবে। হঠাৎ করেই আলভারেজের পকেট থেকে একটা ছবি পড়ে যায়, যেটা দেখে নিকি অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, আমি এটা কিভাবে মিস করতে পারি? আমি এখন সব বুঝতে পারছি, আর এই কারণেই সে সবসময় দেরি করে। নিকি জেইনকে বলে, তোমার সব বন্ধুই বন্ধু নয় জেইন। তখনই গোল্ডেন কালার মাস্ক পরা কিছু লোক এসে তাদেরকে ধরে ফেলে। আর অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাট তো ম্যাডাম ভায়োলেটের এসব কথা শুনে অনেকটাই চিন্তিত ছিল। সে রেসেলভেনিয়ার কাছে এসে জিজ্ঞাসা করে, ম্যাডাম ভায়োলেট আসলে কি বলতে চেয়েছে গোল্ডেন মাস্কের ব্যাপারে। আর ম্যাডাম ভায়োলেট যদি সেলেনকে না মেরে থাকে, তাহলে সেলেনকে আসলে কে মেরেছে? ম্যাটের এসব প্রশ্ন রেসেলভেনিয়াকেও চিন্তায় ফেলে দেয়। তখন মিয়া লাক্সকে জিজ্ঞাসা করে, জেন কি কোনো বিপদে আছে? রেসেলভেনিয়া তখন তাদের সবাইকে সেখানে ওয়েট করতে বলে। তখন ভানেসা বলে, না, আমরা এখানে চুপচাপ ওয়েট করতে পারি না। সেলভিনিয়া তখন ভানেসাকে বলে, আমার আগে এই ব্যাপারগুলো নিয়ে এখন এইচআর জেনের সাথে কথা বলতে হবে। আমারও মনে হচ্ছে ভায়োলেট ঠিকই বলেছে, খেলা এখনও শেষ হয়নি। তখন মিয়াও জেদ করতে থাকে তারা সবাই এবার যা করার একসাথে করবে। ম্যাট, ভানেসা সবাই বলতে থাকে, এবার আমরা সবাই একসাথে লড়বো, আর মরতে হলেও আমরা সবাই একসাথেই মরবো, কারণ এটাই আমরা একে অপরকে প্রমিস করেছিলাম। সেলভিনিয়া তখনও তাদেরকে এই বিপদে ঠেলে দিতে রাজি হচ্ছিল না। সে তাদের সবাইকে বলে, যদি আমার ধারণা ঠিক হয়ে থাকে, তাহলে আমার মনে হচ্ছে সামনে আমাদেরকে যেটা ফেস করতে হবে সেটা ম্যাডাম ভায়োলেটের থেকেও বেশি বিপজ্জনক। ম্যাট বলে, সামনের বিপদ ম্যাডাম ভায়োলেটের থেকেও বেশি বিপজ্জনক কি না সেটা আমাদের কাছে ম্যাটার করে না। যাই হয়ে যাক না কেন, আমরা সবাই একসাথে থাকবো। ডেভ বলে, আমরা এখন এসব নিয়ে তর্ক করছি কেন? আমাদেরকে যা করার এখনই করতে হবে, আর এখনই যেতে হবে। জেনের এখন আমাদের দরকার। অন্যদিকে তাদের সবাইকে দেখতে পায় যেখানে স্যার আলভারেজ তাদের দিকে বন্দুক তাক করেছিল। নিকি গোল্ড বলে, আপনি একটা বিশ্বাসঘাতক। নিকি গোল্ড তো একদমই সহ্য করতে পারছিল না। সে স্যার আলভারেজের দিকে অ্যাটাক করতে তার দিকে তেড়ে আসতে নেয়। ঠিক তখনই স্যার আলভারেজ নিকি গোল্ডের উপর গুলি ছোড়ে। এই গুলি শব্দ পেয়ে জেনের বন্ধুরা সবাই আরও বেশি ভয় পেয়ে যায়, আর এক মুহূর্ত দেরি না করে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে।
এদিকে জেইন স্যার আলভারেজকে জিজ্ঞাসা করে, আপনি এসব কেন করছেন? তখন স্যার আলভারেজ বলে, আমার বাচ্চার জন্য। আমার বাচ্চাকে বাঁচাতে তোমার রক্তের দরকার জেইন, তাই আমার ধৈর্যের পরীক্ষা নিও না। তোমাদের কোনো ধারণাও নেই আমার বাচ্চাকে বাঁচাতে আমি কি করতে পারি। তখন জেইন বলে, আপনার কি মনে হয় আপনার মেয়ে যদি বেঁচে যায় আর কখনো জানতে পারে আপনি তাকে বাঁচানোর জন্য কি করেছেন, তাহলে সে কি আপনাকে মাফ করে দেবে? তখন স্যার আলভারেজ বলে, সেলিনও তো মৃত্যুর আগে ঠিক একই কথা বলেছিল আমাকে। জেইন তখন বুঝতে পারে সেলিনকে আসলে স্যার আলভারেজই মেরেছিল। এটা বুঝতে পেরে জেইন তাকে মনস্টার বলে চিৎকার করতে থাকে। তখন স্যার আলভারেজ জেইনকে বলে, তুমি যদি এখন আমার সাথে না যাও তাহলে তুমি এখন যেখানে আছো সেখানে আমি মেরে ফেলবো। তুমি বুঝতে পারছো না কেন? আমার শুধু তোমার রক্তের দরকার। সে সুপ্রিমোকে বলে জেনকে তার হাতে তুলে দিতে। সুপ্রিমো চিৎকার করে বলে, আমি তোমাকে কখনোই জেনকে কিছু করতে দেব না। আমার সব ক্ষমতা ব্যবহার করে তোমাকে থামানোর চেষ্টা করব। তখন স্যার আলভারেজ বলে, তাই নাকি? তাহলে তাকে মেরেই ফেলি। এটা বলেই সে জেইনকে মারতে চায় আর সুপ্রিমো তাকে থামানোর চেষ্টা করতে থাকে। জেইন আর স্যার আলভারেজ জেইনের দিকে গুলি ছুড়বে, ঠিক তখনই কেউ একজন তার হাতে গুলি করে, তাকে সেখানেই থামিয়ে দেয়। আমরা দেখতে পাই সে আর কেউ না, জেইনের বড় বোন অ্যালিসন, যে কিনা হুবহু সামান্থার মতো দেখতে। জেইন তাকে দেখে অ্যালিসন বলে ডাক দেয়, আর সুপ্রিমো তো হুবহু সামান্থার মতো কাউকে দেখে একদমই অবাক হয়ে যায়। অবশেষে অ্যালিসন চলেই আসে তার ছোট বোন জেইনকে উদ্ধার করতে। আসলে অ্যালিসন আর স্যার আলভারেজ একই গ্রুপের সিক্রেট এজেন্ট ছিল, তাই তো সে খুব ভালোভাবেই স্যার আলভারেজকে চিনে ফেলে আর বলে, আলভারেজ যথেষ্ট হয়েছে, আমাকে মাফ করে দাও। তখন স্যার আলভারেজ বলে, তুমি এভাবে মাফ চাইলে কি আমার বাচ্চার জীবন ফিরে পাবে? তখন আলিসন বলে, আমি আসলে সত্যিই তোমার মেয়েকে মারিনি। স্যার আলভারেজ বলে, তুমি মিথ্যা বলছো, তোমার জন্যই আমার মেয়ে মরেছে। তখন আলিসন বলে, না, আমার জন্য না, তোমার রাগ আর ঘৃণার জন্য তোমার মেয়ে সেন এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আলভারেজ বলে, না, তুমি সব সময় ভালো কাজের ক্রেডিট নিয়ে নিতে, সবাই শুধু তোমাকে নিয়ে বাহবা করত, আর এই সূত্র ধরেই আমার মেয়ে মরে গেছে। এলিসন বলে, আপনি তো সব সময় রাগে পুরোপুরি অন্ধ ছিলেন, তাই আসল সত্যটা কখনোই দেখতে পারেননি। তখন স্যার আলভারেজ বলে, আমিও তোমার বোনকে মেরে ফেলবো, তাহলে আমাদের হিসাব সমান হবে। এখানে আসলে আমাদেরকে জানানো হয় না যে ঠিক কোন কারণে আর কোন প্রেক্ষাপটে ঠিক কোন কারণে স্যার আলভারেজের মেয়ে মারা গেছে। যাই হোক, অ্যালিসন তার বোনের মৃত্যুর কথা শুনে স্যার আলভারেজকে সতর্ক করে, সে যদি আর এক কদমও তার দিকে ফেলে তাহলে সে তার এমন অবস্থা করবে যেটা সে তার দুঃস্বপ্নেও কখনো ভাবেনি। স্যার আলভারেজ তো তবুও থামে না, সে তার লোকদের বলে জেইনের উপর অ্যাটাক করতে। ঠিক তখনই আলিসন তার আসল ট্যালেন্ট দেখায় আর এক এক করে সবগুলো গার্ডদের ধূলিসাৎ করে দেয়। সে একাই তখন সবগুলো গার্ডকে গুলি করতে থাকে। এদিকে স্যার আলভারেজ তার হাতে থাকা বন্দুক দিয়ে জেনকে গুলি করতে যায়, কিন্তু সুপ্রিমো স্যার আলভারেজকে আটকাতে যায় আর সে সুপ্রিমোকেই গুলি করে বসে। এটা দেখে জেইন একদমই ভয় পেয়ে যায়। তখন আলিসন স্যার আলভারেজের উপর গুলি ছোড়ে আর তার সাথে লড়াই করতে থাকে। আলিসনের ভেতরে যত রাগ আর ক্ষোভ ছিল সে স্যার আলভারেজের উপর ঝাড়তে থাকে। এভাবে সে এক পর্যায়ে তাকে একেবারেই মেরে ফেলে। এদিকে সুপ্রিমোর অবস্থাও খুব খারাপ ছিল। জেইন তাকে বলে, এই শেষ মুহূর্তে এসে তুমি এভাবে হার মানতে পারো না, তোমার তো এখনও আমার জন্য লড়াই করা বাকি আছে। আর আমাকে তো গান শোনানোরও কথা ছিল, মনে আছে? তুমি বলেছিলে যখন তুমি এখান থেকে বের হবে তখন তুমি আমাকে গান গাইয়ে শোনাবে। সে এইচের কাছে রিকোয়েস্ট করতে থাকে, সে যেন এত সহজে হাল না ছাড়ে। এইচ তখন বুঝতে পারে তার শেষ সময় চলে এসেছে, তাই সে তখন তাকে গান গেয়ে শোনাতে থাকে, আমি তোমাকে ভালোবাসি আর সবসময় তোমাকে ভালোবাসবো। এই কথাটা বলেই সুপ্রিমো জেইনের কোলে অজ্ঞান হয়ে যায়। জেইনও তাকে কোলে নিয়ে জোরে জোরে কান্না করতে থাকে। এটাই মনে হয় এর আমার সবচেয়ে হার্ট টাচিং দৃশ্য। এইসকে গুলি করা দেখে আমার সত্যি অনেক কষ্ট হয়েছে, আমি লিটারেলি কান্নাই করে দিয়েছিলাম। ঠিক এমন সময়ই বাকিরা সবাই সেখানে উপস্থিত হয়। রেস সেলভেনিয়া তার ভাইয়ের এই অবস্থা দেখে অনেক বেশি অস্থির হয়ে যায়। ঠিক তখনই অ্যালিসন সেখানে এসে সুপ্রিমোর বুকে প্রেসার দিতে বলে। তখনই রেস সেলভেনিয়া তার চোখের সামনে হুবহু সামান্থার মতো একজনকে দেখে একদমই থমকে যায়। ঠিক এমন সময় ডাক্তার রাজন সেখানে এসে পৌঁছায় আর তার পালস চেক করে বলে তার পালস ধীরে ধীরে নেমে যাচ্ছে, তাকে এখনই হসপিটালে ভর্তি করতে হবে। তখন আলিসান বলে, সব থেকে কাছের হসপিটালও এখান থেকে অনেক দূরে। রেস সেলভেনিয়া তখন ডাক্তার রাজনের কাছে সাহায্য চায়, সেই এখন একমাত্র আশা। জেন তখন ডাক্তার রাজনকে বলে, আমাকে ব্যবহার করো। তখন ডক্টর রাজন বলে, তোমার শরীরের উপর দিয়ে অনেক বেশি ধকল গেছে, তার উপরে এটা তোমার জন্য অনেক বেশি রিস্ক হয়ে যায়, তুমি এমনকি মরেও যেতে পারো। তখন জেইন বলে, আমার ব্লাড ব্যবহার করে যেভাবেই হোক সুপ্রিমোর জীবন ফিরিয়ে আনো, আমি আর কোনো কিছুই কেয়ার করি না। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি সুপ্রিমোকে বাঁচাতে চাই। তার এত জোরাজুরিতে শেষমেশ ডক্টর রাজন রাজি হয়ে যায়। তারপর তাদের দুইজনকেই সেখান থেকে ল্যাবে নিয়ে আসা হয়।
যেখানে জেনের রক্ত দিয়ে সুপ্রিমো আবার তার জীবন ফিরে পায়। এরপর বেশ কতগুলো দিন কেটে যায়, আমরা ম্যাডাম ক্যাথকে দেখতে পাই। সে লিখছিল কিভাবে দুজন স্টুডেন্টের কারণে তারা সবাই এই হেল ইউনিভার্সিটির জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। আর মুক্তি পাওয়ার পরপরই অনেকেই সাথে সাথে এখান থেকে চলে যায়। তারা আর কখনো এই ইউনিভার্সিটির দিকে ফিরেও তাকায়নি। কিন্তু তাদের মধ্যে কয়েকজন এখানেই থেকে যায়। তারা এখানে থেকেই তাদের ক্ষত সারে, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করে। তখনই আমরা অ্যাঞ্জেলিকা আর ম্যাটকে একসাথে দেখতে পাই। তারা দুইজন একসাথে কাপল হিসেবে ছিল। ডেভ আর মিয়াকেও একসাথে দেখা যায়। ম্যাডাম ক্যাথ লিখছিল তারা শেষ পর্যন্ত এখানেই থেকে গেছে, আর তাদের স্টুডেন্ট জীবনের ইতি এখানেই টেনেছে। এই সব কিছুই হয়তো তাদের জীবনে অনেক বড় একটা মেমরি হয়ে থাকবে। এরপরই আমরা গ্র্যাজুয়েশন সিরিমনির দিন দেখতে পাই, হেল ইউনিভার্সিটির গল্পের শেষ অধ্যায়, যেটা গ্র্যাজুয়েশন সিরিমনির মাধ্যমেই শেষ হবে। সেই গ্র্যাজুয়েশন সিরিমনিতে তার বোনকে চেয়ার আপ করতে আলিসন আবারও সেখানে আসে। তাকে সেখানে দেখে লাক্স তার সাথে ফ্লার্ট করতে চায়। দেখা যায় সেও তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। লাক্স আলিসনকে বলে এত কিছুর পর আপনাকে আবারও দেখতে পেয়ে খুব ভালো লাগলো। তখন আলিসন বলে এখানে আসার পর প্রথমে তোমার সাথে কথা বলে আমার তো একদমই ভালো লাগলো না, আর আমার ফোনে কল করার চেষ্টা করা বন্ধ করো। তখন লাক্স বলে আমি তো শুধু 5বারই কল করার চেষ্টা করেছি। আলিসন তখন তাকে মনে করিয়ে দেয় 5বার নয়, 9বার। এখন পর্যন্ত সে তাকে 9বার কল করেছে। সে যখন এইটা বলে চলে যাচ্ছিল, লাক্স তাকে আবার থামায় আর বলে আমার একটা প্রশ্ন আছে, আমি যদি তোমার মন চুরি করি তাহলে কি এটা পাপ হবে? আলিসন বলে পাপ না, সেটা তখন ক্রাইম হিসেবে গণ্য করা হবে। তখন আলিসন বলে আমি আমার বোনের জীবনের এত বড় একটা দিন কোনোভাবে মিস করতে চাইনি, তাই তার সাথে দেখা করতে এখানে চলে এসেছি। তখনই আমরা একে একে সবাইকে সেখানে দেখতে পাই। একটু পরে রোকসেন এসে জেনকে বলে আমি তোমাকে অনেক মিস করেছি। তখনই পেছন থেকে ফ্রিজি এসে বলে আমি শুনেছি তোমরা দুজনেই নাকি ভালো বন্ধু হয়ে গেছো, তাহলে আমার কি হবে? জেন তখন ফ্রিজিকে বলে তোমাকেও সেই জায়গাটা অর্জন করে নিতে হবে। ফ্রিজিও সবসময়ের মতো বলে ওঠে এত কিছু কেন, আমরা সবাই গর্জিয়াস, আর গর্জিয়াস মেয়েরা তো একসাথেই থাকবে। এমন সময় সেখানে আলিসন এসে তাদের দুজনের কাছ থেকে জেনকে আলাদা করে কথা বলতে নিয়ে যায়। সে জেনকে বলে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, আর আমার একটা বিষয় জানার ছিল, তুমি কি ম্যাটের সাথে রিলেশনশিপে আছো? জেন তখন সুপ্রিমোর কথা মনে করে আর বলে ম্যাট নয়, এইচ ক্রেস, আমি এখন এইচের সাথে আছি। তখনই সেখানে তার বাকি বন্ধুরা এসে হাজির হয়। ভানেসা বলে তোমাকে দেখে কেউ বলবেই না তুমি কিছুদিন আগে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো, তোমার মুখের গ্লো তো আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। এসব বলেই তারা তখন মজা করছিল। তারা সবাই ডিগ্রি পাচ্ছিল, আর মেধার ভিত্তিতে যার যার র্যাঙ্কিং অ্যানাউন্স করা হচ্ছিল। আর এই সব কিছু ম্যাডাম ক্যাথ একটা চেয়ারে বসে একটা ডায়েরিতে গল্প আকারে সব কিছু লিখে রাখছিল, আর মনে মনে ভাবছিল যাক, যে শান্তি আর স্বস্তির জন্য আমরা এত লড়াই করলাম, ফাইনালি আজ সেই দিনটা চলে এলো। স্টেজে সবাই একে একে এসে ইমোশনাল স্পিচ দেয়, আর তখনই টপ 10 স্টুডেন্টদের নাম অ্যানাউন্স করা হয়, যেখানে 1 নম্বরে থাকে লাক্স, 2 নম্বরে তার ভাই এইচ, 3 নম্বরে নাজের, আর 4 নম্বরে ছিল জেইন। ম্যাটও কোনো মতে টপ 10-এ জায়গা করে নিয়েছিল। জেইন তার স্পিচে পুরো জার্নির অভিজ্ঞতা শেয়ার করে, কিভাবে সে একটা কিউরিসিটির মধ্যে দিয়ে এই হেল ইউনিভার্সিটিতে প্রবেশ করেছিল, আর শেষমেশ তার জীবনের অন্যতম বড় অর্জন, তার ভালোবাসা এইচকে এখানে খুঁজে পেয়েছে, আর কিভাবে সব ঝড়ঝাপটার মধ্যে দিয়েও তার বন্ধুরা একে অপরের ঢাল হয়েছিল। সবাই জেইনের স্পিচ শুনে তাকে জোরে জোরে চেয়ার আপ করতে থাকে। এরপরে আমরা সুপ্রিমোর স্পিচ শুনতে পাই, যেখানে সুপ্রিমো বলে যারা যারা এই হেল ইউনিভার্সিটি থেকে সার্ভাইভ করেছে তাদের সবাইকে নিয়ে সে অনেক বেশি প্রাউড ফিল করে। র্যাঙ্কিং কোনো বিষয় নয়, এখানে থাকা প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো কাজ করেছে। এরপর সে সুপ্রিম স্টুডেন্ট হিসেবে সাইন অফ করে, আর তাদের সবার থেকে বিদায় নেয়, আর জেইনকে ভালোবাসার কথা বলে, যা সে অনেক দিন থেকেই সবার সামনে বলতে চেয়েছিল। প্রথম পজিশনে জায়গাটা পায় রেসেলভেনিয়া। সে তার স্পিচ দেওয়ার মধ্যেও আলিসনের সাথে ফ্লার্ট করে। সে আলিসনের দিকে তাকিয়ে বলে আমি তোমার মন চুরি করতে সব কিছুই করবো, তাই এটা যদি কোনো অপরাধ হয়ে থাকে এখনই আমাকে অ্যারেস্ট করতে পারো। অ্যালিসন তো তার এসব কথা শুনে অনেক লজ্জা পাচ্ছিল। সবার স্পিচ দেওয়া শেষে তারা গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেট করে একেবারের মতো হেল ইউনিভার্সিটি থেকে বের হয়ে আসে। জেইন তো অনেক বেশি খুশি ছিল, কারণ সে অবশেষে এখান থেকে বের হতে পারছে। তারা দুই ভাই গাড়ির সামনে দাঁড়িয়েছিল। ম্যাট জেইনকে বলে আর কিসের জন্য অপেক্ষা করছো, যাও, তোমার সুপ্রিমো তোমার জন্য অপেক্ষা করছে। তখন রেসেলভেনিয়া সামনে এসে বলে তোমার স্পিচটা তো আসলেই ভালো ছিল, আর অনেক বেশি ইন্সপায়ারিং ছিল। জেইন তাকে ধন্যবাদ জানায়, আর জিজ্ঞাসা করে আমার স্পিচ শুনে তুমি কি কান্না করছিলে? রেসেলভেনিয়া বলে ততটাও না। তখনই সুপ্রিমো সেখানে আসলে রেসেলভেনিয়া তাকে জেইনের খেয়াল রাখতে বলে, কারণ জেইন অন্য সব মেয়েদের মতো না, সে অনেক বেশি মূল্যবান। সুপ্রিমো বলে হ্যাঁ আমি এটা জানি,
এরপর সে জেনকে বলে, আমি তোমাকে সবসময়ের মতো একটা কথাই বলবো, নিজের খেয়াল রাখবে, সব রকম বিপদ থেকে দূরে থাকবে। আমি জানি তুমি নিজের খেয়াল রাখতে পারো। জেনও তাকে সব কিছুর জন্য ধন্যবাদ জানায়। এরপর তাদেরকে একা রেখে রেসেলভেনিয়া সেখান থেকে দূরে সরে যায়। আর তারা দুজনও সেখান থেকে গাড়িতে করে বের হয়ে পড়ে। গল্প এখানেই শেষ হয় না। আমরা দেখতে পারি জেন আর সুপ্রিমোর মধ্যে ছোটোখাটো ঝগড়া লেগে যায়, যেখানে সুপ্রিমো বলে, আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। জেন বলে, হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। তার মানে এই নয় যে আমি তোমাকে মাফ করে দেব। আমি এখনও তোমার উপর রেগে আছি, কারণ তুমি এতদিন আমাকে এড়িয়ে গেছো। তোমার কাছে এখন ফোন আছে, তবুও তুমি আমার মেসেজের রিপ্লাই দাও না। সুপ্রিমো জেনকে সরি বলে। জেন সরি শুনে আরও রেগে যায়। সে জিজ্ঞাসা করে আসলে কেন সে তাকে সরি বলছে। তখন সুপ্রিমো বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এই পুরোটা সময় তোমাকে এড়িয়ে গেছি। তখন জেন বলে, কিসের ভয়, আর কাকে ভয় পেয়েছো? আমি তো এতদিন জানতাম তুমি শুধু বিড়ালকে ভয় পাও। সুপ্রিমো বলে, হ্যাঁ আমি বিড়ালকে ভয় পাই, কিন্তু আমি তার থেকেও বেশি ভয় পাই তোমাকে হারাতে। আমি তোমার থেকে দূরে সরার চেষ্টা করেছি, কারণ তুমি আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে রেখেছিলে, যেটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার জন্য তোমার জীবনে ঝুঁকি হোক এটা আমি কখনোই চাই না। প্লিজ দয়া করে ভবিষ্যতে আর কখনো এমনটা করবে না। সুপ্রিমোকে পুরো ড্রামাতে যতটা বেশি হার্ড লেগেছিল, আজকে ততটাই বেশি কিউট লাগছে। তখন জেইন বলে, কেন, তোমার কাছেই শুধু রাইট রয়েছে স্যাক্রিফাইস করার? এরপরে সে সুপ্রিমোর হাত ধরে বলে, আমি তো তোমার জন্য মরতেও রাজি। আচ্ছা এটা বাদ দাও, আমার এখনই মনে পড়লো তুমি অ্যাঞ্জেলিকাকে কেন কিস করেছিলে। সুপ্রিমো তাকে কিছু বলতেই নিবে। জেইন বলে, আচ্ছা বাদ দাও, এসব আমি আর এখন কেয়ার করি না, কারণ আমি জানি যাই হয়ে যাক না কেন তুমি আসলে আমাকেই ভালোবাসো। সুপ্রিমো এই কথা শুনে কিছুটা স্বস্তি পায়। তখনই জেইন বলে, এভাবে আমরা দুজন সমান সমান হয়ে গেলাম। সুপ্রিমো বলে, সমান সমান বলতে আসলে কি বলতে চাইছো? জেইন বলে, তুমি যা করেছো আমিও ঠিক তেমনই করেছি, তাই এখন আমরা সমান সমান। সুপ্রিমো তো এসবের কোনো কিছু বুঝতে পারে না। আসলে জেইন এখানে ম্যাটের সাথে হওয়া কিসের কথাই মনে করছিল। জেইন তখন টপিকটা চেঞ্জ করে আর বলে, আমার তো এখন একটা বিষয় জানাই হয়নি, এখন আমরা যে গাড়িটাতে আছি এটা আসলে কার? তখন সুপ্রিমো বলে, এটা তোমার বয়ফ্রেন্ডের গাড়ি, অর্থাৎ এইটা সুপ্রিমোর গাড়ি ছিল। এরপর সে হাত ধরে জেনকে গাড়ি থেকে বের করে। জেন তো বাইরের দৃশ্য দেখে একদমই ইমোশনাল হয়ে যায়। জেন দেখতে পায় সামনে লোকালয়, অর্থাৎ সে অবশেষে এই মৃত্যুপরী থেকে বের হয়ে এসেছে। সে লোকালয়ের শব্দ শুনে একদমই পাগল হয়ে যাচ্ছিল। তখন সুপ্রিমো এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। জেন তো খুশিতে আর স্বস্তিতে কান্নাই করে দেয়। সুপ্রিমো তখন তাকে পেছন থেকে আই লাভ ইউ বলে। জেন বলে, আমি জানি, আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। সুপ্রিমো বলে, তুমি যা বললে আরেকবার বলতে পারবে? আমি এটা বারবারই শুনতে চাই। সুপ্রিমো বলে, আমরা যেহেতু এখন হেল ইউনিভার্সিটি থেকে বের হয়ে এসেছি, তাই কথা মতো এখন থেকে আমরা সবসময় একসাথেই থাকবো। বাইরের দুনিয়ায় অনেক ছেলেরাই তোমাকে পটানোর চেষ্টা করতে পারে। তখন জেন বলে, তারা যাই করুক না কেন, আমার শুধু তোমাকেই চাই। আর তুমি সবসময় আমার জীবনে সেই মানুষটাই হয়ে থাকবে, যতক্ষণ না তুমি নিজে থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তখন সুপ্রিমো বলে, আর এইটা তো কখনোই হওয়া সম্ভব না যে আমি তোমাকে দূরে সরিয়ে দেব। আমি একমাত্র আছি যাকে তোমার ভালোবাসার অনুমতি আছে। তুমি আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারো না, আর এই ব্যাপারে তুমি কিছুই করতে পারবে না। এটা বলে সে জেনকে কিস করে। আসলে এই পুরো স্টোরিতেই তাদের দুজনের কোনো ভালো কিসিং সিন নেই, আর এর কারণ হতে পারে জেইন। সে এইসবে একদমই কমফোর্টেবল না, কারণ তার বাস্তব জীবনে অন্য একটা বয়ফ্রেন্ড আছে, আর সে এমনিতেও এসব দৃশ্যে অ্যাক্ট করতে চায় না। যাই হোক, আবার গল্পে ফিরে আসা যাক। জেইন বলে, চলো এখন এখান থেকে বের হওয়া যাক। সুপ্রিমো বলে, একটু দাঁড়াও, আমার এখনও তোমাকে একটা জিনিস দেওয়ার বাকি আছে, যেটার ব্যাপারে আমি প্রায় ভুলে গিয়েছিলাম। এটা বলে সে গাড়ির পেছন থেকে জেইনের জন্য একটা ফ্লাওয়ার বুকে বের করে আনে। তখনই সে গাড়ির পেছনে একটা নোট পায়, যেখানে লেখা ছিল, আমি জানি তুমি এখানে অনেক কিছু সহ্য করেছো, কিন্তু বিশ্বাস করো তুমি যা সহ্য করেছো তা তো কিছুই না, কারণ সামনে তোমার সাথে এর থেকেও বেশি কিছু হতে চলেছে, যা তোমার সব থেকে খারাপ দুঃস্বপ্ন থেকেও বেশি ভয়ঙ্কর হবে। আর তার নিচে একটা নাম লেখা ছিল, হেল। এই নোটটা দেখে সুপ্রিমোর মুখের ভাব হঠাৎ করে পরিবর্তন হয়ে যায়। সে ভীষণ ঘাবড়ে যায়। এর ওই মধ্যে দিয়ে হেল ইউনিভার্সিটি এখানে শেষ হয়ে যায়। শেষটা দেখে আমরা মোটামুটি ধারণা করতে পারি এর সিজন 2 আসতে পারে, যেটার নাম হবে চেজিং হেল, যেটা হবে তাদের সবার হেল ইউনিভার্সিটির বাইরের জীবনকে কেন্দ্র করে। এখন আমি তোমাদের সবাইকে একটু মনে করে দিতে চাই যে ম্যাডাম ভায়োলেট তাদের দুই ভাইকে একসাথে দেখে শুরুতে অনেকটা অবাক হয়ে গিয়েছিল, আর এর পেছনের কারণটা হলো তাদের দুজনেরই অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনা। আসলে তাদের বাবার মৃত্যুর পর এইচ অনেকটা একা হয়ে গিয়েছিল, কারণ এর আগেই সে তার মাকে হারিয়েছিল। তাই সে তার ভাইকে নিয়ে অনেক বেশি পজিটিভ হয়ে পড়ে। এক পর্যায়ে সে জানতে পারে তার ভাই সামান থেকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবে। তখন তার ভাইকে হারানোর ভয়ে সুপ্রিমো এই ব্যাপারটা বিশ্বাস করে ফ্রান্সিসকো আর ম্যাডাম ভায়োলেটকে বলে দেয়।
সুপ্রিমো তখনও জানতো না এটা বলার কারণে তার ভাইয়ের মৃত্যু হতে পারে। তখনও পর্যন্ত সে ম্যাডাম ভায়োলেটের এই নিষ্ঠুর রূপের ব্যাপারে কিছুই জানতো না। আর ঠিক এই কারণেই অর্থাৎ সুপ্রিমোর কারণে সেদিন সামান্থার মৃত্যু হয় আর রেসেলভেনিয়া তার এক চোখ হারিয়ে ফেলে। এর জন্য ম্যাডাম ভায়োলেট তাদের দুই ভাইয়ের মধ্যে এমন ভালো সম্পর্ক দেখে অনেকটা অবাক হয়ে যায়। আর সবশেষে সুপ্রিমোকে যে নোটটা দেওয়া হয় সেই নোটটা আসলে লিখেছিল সামান্থারই এক বন্ধু। জেন যেমন তার বন্ধুদের সাথে এই হেল ইউনিভার্সিটিতে প্রবেশ করেছিল, সামান্থাও ঠিক তার কিছু বন্ধুদের সাথে তখন এই হেল ইউনিভার্সিটিতে প্রবেশ করে। আর সামান্থার এই মৃত্যুর পর তার বন্ধুরা সুপ্রিমোকেই তার মৃত্যুর জন্য দায়ী করতে থাকে আর তার থেকে প্রতিশোধ নিতে চায়। এগুলো নিয়েই আমরা সিজন 2 অর্থাৎ চেজিং হেল দেখতে পাবো। চেজিং হেলে আরেকটা বড় স্পয়লার হলো কিছুদিন পরেই জেন আর সুপ্রিমোর ব্রেকআপ হয়ে যায় আর অনেকটা বছর তারা একে অপর থেকে দূরে থাকে। তো সব মিলিয়ে মনে হচ্ছে সামনের বছর বা তারপরের বছর আমরা চেজিং হেল দেখতে পাবো, কিন্তু সেখানে একই হিরোইন থাকবে কি না সেটা নিয়ে সন্দেহ আছে। কারণ যেমনটা বলেছিলাম, জেন অর্থাৎ হার্ট এসব অ্যাডাল্ট সিনে একদমই কমফোর্টেবল না, তাই তার পক্ষ থেকে এখনও শিওর কিছু জানা যায়নি। এর পরবর্তীতে কোন ড্রামাটা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।